নারীর নগ্ন দেহে এতটা উল্লাস, সুখ, এতটা তৃপ্তি আমি আর কোনো কিছুতেই পাই না। অদ্ভুত আমি, অদ্ভুত আমার চাহিদা। হুম। চুপ। এতটা শক্তি অপচয় লাভ নেই মেয়ে। সিদ্ধান্ত তোমার কাছে। উপভোগ করবে নাকি জোর খাটাবে? শেষোক্ত বাক্যটি বলে বৃষ্টি হাসি দিল পাপেট। তার হাতে লেগে থাকা মেয়েটির তাজা রক্ত তোয়ালের সাহায্যে বেশ যত্ন সহকারে পরিষ্কার করছে। এই মেয়েটা তার গুপ্ত গৃহে আটকে আছে টানা 2 দিন। সাধারণত একটা মেয়েকে 2 দিনের বেশি ভোগ পাপেটের তার নিয়মে নেই। মেয়েটির উলঙ্গ দেহের দিকে পুনরায় দৃষ্টিপাত করল পাপেট। অথচ তার দেহতেও এক টুকরো সুতার বস্ত্র নেই। পাপেট বেশ কিছুটা সময় ঘর জুড়ে পায়চারি করল। হুইস্কির বোতলটা হাতে তুলে ঢকঢকে ঢেলে গলা ভুজিয়ে নিল। আজকে মেয়েটার সময় শেষ। এই তো এবার শেষবারের মতো মেয়েটাকে ভোগ করবে পাপেট। তবে প্রতিবার একটু একটু করে কষ্ট দিলেও এবারের কষ্টের মাত্রা পৌঁছে যাবে চরম পর্যায়ে। পাপেট হুইস্কির বোতলটা রেখে ধারালো একটা ছুরি নিয়ে মেয়েটার কাছে এগিয়ে এলো। 2 দিন থেকে মেয়েটার চোখ মুখ কাপড়ের সাহায্যে বাঁধা, অপরদিকে হাত পা শেকলের সাহায্যে বাঁধা। তাই গত 2 দিন থেকে মেয়েটা কোথায় আছে কিছুই জানে না। শুধু অনুভব করছে নরক যন্ত্রণা, অনুভব করছে পিশাচের লালসার শিকার হওয়ার যন্ত্রণা। পাপেট প্রথমে মেয়েটার বক্ষজে হাত দিল এবং দাঁতের সাহায্যে ছিঁড়তে চাইল একদলা মাংসপিণ্ড। মেয়েটা প্রচণ্ড ব্যথায় তরপাতে লাগলো। মেয়েটা যত বেশি ছটফট করছে পাপেটের তত বেশি আনন্দ হচ্ছে। এত তাড়া কিসের? একটু একটু করে ঘায়েল করব। পাপেট হাসতে হাসতে ধারালো ছুরির সাহায্যে একটা বক্ষস নির্দ্বিধায় কেটে ফেলল। তীব্র যন্ত্রণায় গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল মেয়েটা। একদলা মাংসপিণ্ড পাপেটের হাতে, অপরদিকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে মেয়েটার বুক জুড়ে। মেয়েটার মরণ যন্ত্রণায় যত বেশি ছটফট করছিল, পাপেট ঠিক ততটাই আনন্দ পেল। হাতের মাংসপিণ্ড সরিয়ে রেখে এবার মেয়েটার দ্বিতীয় বক্ষজ অনায়াসে কেটে ফেলল। দ্বিতীয়বার রক্তের স্রোত বয়ে চলল মেয়েটার বুক জুড়ে। পাপেট সেই রক্ত নিজের হাতে বুলিয়ে আনন্দের সহিত দেখছিল। সবশেষে আঘাত করল মেয়েটার পায়ের আঙুলে। একটা একটা আঙুল চাপাতির সাহায্যে কেটে শান্ত হলো। মেয়েটা তখন নীরব নিস্তব্ধ হয়ে মৃত্যুর কোলে ধীরে ধীরে পতিত হলো। পাপেট অতি উৎসাহী হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করল। এক কোপে মেয়েটার দেহ থেকে মাথা আলাদা করে চুপচাপ একটা চেয়ারে বসল। তার এক হাতে রক্তাক্ত চাপাতি, অপর হাতে কাটা মাথা। এই কাটা মাথায় তার জন্য ট্রফি। ইয়েস, ইয়েস, ইয়েস পাপেট, আর একটা ট্রফি জিতেছে। হুররে! কয়েক পল হেসে পাপেট ইনক্লুয়েশন ফরসেপ হাতে নিল এবং দ্রুত চালালো তার বাকি কাজ। ইনুক্লিয়েশন ফরসেপের মাধ্যমে অক্ষিকোটর থেকে দুটো চোখ বের করল। তারপর একটি জারে চোখ রেখে দিয়ে তৃপ্তির সহিত হাসল। পাপেট তার কর্মকাণ্ডে রক্তস্নাত হয়েছে, এতে তার আরও বেশি শান্তি লাগছে। 2 হাত 2 দিকে ছড়িয়ে মেয়েটার কাটা উলঙ্গ দেহের উপর শুয়ে পাপেট বলল, ট্রফি জিততে কার না ভালো লাগে? সময়টা মধ্যরাত। এই ব্যস্ত শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বেশ কয়েক দোকানপাট ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। অ্যাডউইন তার গাড়িটা সাইডে দাঁড় করিয়ে চলে গেল সুপার শপে। গ্রোসারি আইটেম কিনতে হবে। সারাটা দিন মরা মানুষের মতো ঘুমিয়েছে, তাই তাকে এখন এই মধ্যরাতেই কেনাকাটা করতে হবে। গাড়ি থেকে নামার পূর্বে মাস্ক লাগাতে ভুলল না। একটা ব্যাপার তার ভারী বিরক্ত লাগে। আশেপাশের মানুষজন তাকে কেমন জুহুরি চোখে পরখ করে। অবশ্য করবেই বা না কেন? বাঙালিদের মাঝে সে এক পিস বিদেশি ঘুরঘুর করলে সবারই দৃষ্টি বদল হবে। অ্যাডউইন টুকটাক গ্রোসারি আইটেম কিনে নিল। এখন তার শেষ কাজ চিপস, চকলেট যা আছে পছন্দ সহিত কিনতে হবে। এই শহরটা যখন রাতের প্লাবনে শান্ত নীরব, তখন একটি মেয়ে লাগামহীন ছুটে চলছে।
খালি পায়ে ছুটতে ছুটতে পায়ের তালুর বেশ কিছু অংশ পিচঢালা পথে ছিলে গেছে। কাঁধে বিঁধে যাওয়া ছুরির আঘাতে গলগলিয়ে রক্ত ঝরছে। এভাবে আর কতক্ষণ সে ছুটতে পারবে তার জানা নেই। আশেপাশে এমন কেউ নেই যে তাকে সাহায্য করবে। এই রাতটার কথা কখনোই ভুলে যাওয়ার নয়। একদল ছেলে তার পেছনে তাড়া করছে। তাদের ভাষ্যমতে সে নাকি কাউকে খুন করেছে। তারা তাকে নিজ হাতে শাস্তি দেবে। অপরদিকে আরেক দল লোক তাকে একা পেয়ে ভোগ করার তাড়নায় পিছু ছুটছিল। এই দুই দল লোকের মাঝে অসহায় হয়ে পড়ল আন্দ্রিয়া। পরিবারকে ছেড়ে একাই জগৎ সংসারে চলা যে এত কঠিন সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যখন পালানোর রাস্তা সব দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছিল তখনই একটি গাড়ি দেখতে পেয়ে সে গাড়ির পেছনের সিটে দরজা খুলে বসে পড়ল। নিশ্চিত গাড়িতে ওই হায়নারা তাকে খুঁজবে না। অ্যাডউইন তার কেনাকাটা শেষ করে গাড়ি চেপে বসল। ফাঁকা রাস্তায় স্পিড বাড়িয়ে যে গতিতে গাড়ি চালাচ্ছে, ইউরোপের কোনো দেশ হলে এতক্ষণে তাকে জেলে পুরে দিত। তার কণ্ঠে ভেসে আসছে জাস্টিন বিবারের গান। শহরের রাস্তা ফেলে সে চলে গেল এক নিরিবিলি রাস্তায়। কিছুক্ষণ পর তার গাড়ি ঢুকলো জঙ্গলের একটি রাস্তায়। বেশ কিছুক্ষণ পর গাড়ি থামল তার ব্যক্তিগত প্যালেসে। অবশ্য না, এটা আমার কথা নয়। অ্যাডউইনের ভাষ্যমতে এটা তার প্যালেস। যখনই অ্যাডউইনের গাড়ির আওয়াজ পাওয়া গেল তখনই তার পালিত শেপার্ড কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দে মুখরিত হলো। অ্যাডউইন হাসল এবং তার শিসের শব্দে থেমে গেল। পুনরায় নীরব হয়ে পড়ল পরিবেশ। অ্যাডউইন লোহার গেটটা খুলে গাড়ি নিয়ে চলে গেল প্যালেসের ভেতরে। গাড়িটাকে গ্যারেজে রেখে যখনই বের হবে তখনই তার নজরে আসে গাড়ি থেকে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। অচেনা আতঙ্কে দ্রুত পকেট থেকে রিভলভার বের করে তাক করল অ্যাডউইন এবং আন্দ্রিয়াকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, হু আর ইউ? আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আই সেড হু আর ইউ? পুনরায় ধমকে গাড়ি থেকে দ্রুত বের হলো আন্দ্রিয়া। মেয়েটা কাঁপতে কাঁপতে শুধায়, আমি আমি আন্দ্রিয়া। এখানে কি করছো? আমি আসলে... আন্দ্রিয়া কথা শেষ করার আগেই গাড়ির শব্দ পাওয়া গেল। অ্যাডউইন বেশ অবাক হলো, দিনের বেলায় এই জঙ্গলে কেউ আসে না। সেখানে রাতে কে এলো? সবচেয়ে বড় কথা, রাতে এলো। আশ্চর্য। আন্দ্রিয়া যা বোঝার বুঝে ফেলেছে। সে অ্যাডউইনের পা চেপে বসল। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। অ্যাডউইন কিঞ্চিত ঠোঁট পাকালো। পরিস্থিতি অদ্ভুত ঠেকল তার কাছে। মেয়েটাকে একবার পরিপূর্ণ দৃষ্টিতে দেখে বুঝতে পারল সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ওকে, আমার সাথে আসো। গ্যারেজে অনেক পুরাতন গাড়ি রয়েছে, এর মাঝে একটা গাড়িতে আন্দ্রিয়াকে রেখে বাইরে এলো অ্যাডউইন। সে চোখের সামনে যা দেখল তা বিশ্বাসযোগ্য নয়। একসাথে 20 জন লোক তার প্যালেসে উপস্থিত। তোমরা কে? এখানে কি চাই? একটা মেয়ে আপনার গাড়িতে ঢুকেছিল, সেই মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। কোন মেয়ে? আন্দ্রিয়া মেরি। চিনতে পারছেন? না, এই নামে আমি কাউকেই চিনি না। মিথ্যে বলবেন না। মেয়েটার অপরাধ, মার্ডার করেছে। উপরের মহল থেকে নির্দেশ আছে, জীবিত অথবা মৃত যেভাবেই হোক মেয়েটাকে হাজির করতেই হবে। মেয়েটা এখানে নেই, এখান থেকে যান। অ্যাডউইন কথা শেষ করতেই তার নাক বরাবর পাঞ্চ মারল লোকটা। সেই সাথে 3 জন অ্যাডউইনের হাত বেঁধে ফেলল। বাকিরা সারা প্যালেস তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আন্দ্রিয়াকে পেল না। সবশেষে অ্যাডউইনকে ছেড়ে দিয়ে লোকগুলো চলে গেল, তবে যাওয়ার আগে শাসিয়ে যেতে ভুলল না। রক্তাক্ত নাক চেপে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। তার রক্তিম চাহনিতে কুঁকড়ে যাচ্ছে আন্দ্রিয়া। এই জঙ্গলের মাঝে সে কোথায় যাবে, কোন দিকে যাবে জানা নেই। এদিকে শরীরটাও আর চলছে না। গলার রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। আমাকে সাহায্য করুন প্লিজ, আমাকে একটা রাত থাকতে দিন। অ্যাডউইন কিছু বলতে চেয়েও পারল না। চুপচাপ হেঁটে গেল সম্মুখে। সেই সাথে গেল আন্দ্রিয়া। অ্যাডউইনের প্যালেসটা দেখে মুহূর্তেই ঘুরে পড়ল আন্দ্রিয়া। এত সুন্দর বাড়ি সে আগে দেখেছে কিনা সন্দেহ আছে।
অ্যাডুইন পকেটে হাত পুরল, দুইবার পায়চারি করে আন্দ্রিয়াকে বলল, কাকে মার্ডার করেছো মেয়ে? কাউকে না। বিশ্বাস করুন, কাউকে না। বিশ্বাস আমি কাউকেই করি না। প্লিজ দয়া করুন। অ্যাডুইন মেয়েটাকে আগাগোড়া পরখ করল। মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজ যেন সে জহরি চোখে পরখ করছে। অ্যাডুইনের এই চাহনি কি আসলে লালসার ছিল, নাকি আন্দ্রিয়াকে ভয় দেখাতে চাইল? তা অবশ্য কে জানে। অ্যাডুইনকে বোঝা বড় দায়। আমার প্যালেসে আমি একাই থাকি, একটা ছেলের সাথে থাকবে, ভয় করবে না? অ্যাডুইন ভ্রু কুঁচকাল। সে তার কথার মাধ্যমে আন্দ্রিয়াকে ভয় দেখাতে চাইল। এই দিক দিয়ে অ্যাডুইন সফল। সত্যি সত্যি আন্দ্রিয়া ভয় পেল, কিন্তু তাকে যে ভয় পেলে চলবে না, সে পাল্টা ভয় দেখালো অ্যাডুইনকে। ওরা কি বলেছে শোনেননি? আমার নামে মার্ডার করার অভিযোগ আছে। তাহলে আশা করি ভেঙে বলতে হবে না। অ্যাডুইন কিঞ্চিত রেগে গেল। যে মেয়েকে সে থাকতে দিয়েছে, ওই দলের হাত থেকে বাঁচিয়েছে, সেই মেয়ে তাকে ভয় দেখাতে চাইছে। আশ্চর্য! হাউ ডিয়ার ইউ! অ্যাডুইন ক্রোধে ফেটে পড়ল। চোখের পলকে আন্দ্রিয়ার টুটি চেপে ধরল। একে তো আতঙ্ক, ভয়, তার মাঝে এত রক্তক্ষরণ, সব মিলে আন্দ্রিয়ার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মেয়েটা সইতে পারল না। খক খক কেশে উগড়ে দিতে চাইল পেটের সমস্ত দানা পানি। তবে অভুক্ত আন্দ্রিয়া বমি করতে পারল না, তার আগেই নিভে এলো দেহের সমস্ত শক্তি। ঢলে পড়ল তার শরীর। অ্যাডুইন কিঞ্চিত হেসে আন্দ্রিয়ার ঢলে পড়া শরীরটা বুকে চেপে ধরল। আন্দ্রিয়ার ঘামাক্ত ফোলা গালে চুমু খাওয়ার লোভ কিছুতেই সামাল দিতে পারল না। এতে তার ভেতরের সত্তা রাগান্বিত হলো এবং চেঁচিয়ে বলছে, এসব কি করছো? অ্যাডুইন, তুমি এমন ছেলে নও। অপরিচিত একটা মেয়ের অনুমতি ছাড়াই নিজের খায়েশ মেটাচ্ছ। অপরদিকে তার পুরুষত্ব জেগে উঠেছে। নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্ট হচ্ছে। অ্যাডুইনের পুরুষত্বের তাড়না এতটা বেড়ে যাবে সে চিন্তাও করতে পারল না। নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে দোতলায় গিয়ে এগিয়ে গেল। আন্দ্রিয়া তখন তার কোলে। এত হালকাই মেয়ে, তুলো খাও তুমি? অ্যাডুইন নিজের প্রশ্নে নিজেই হেসে ফেলল। দোতলার বিশাল কক্ষে আন্দ্রিয়াকে নিয়ে প্রবেশ করতেই পার্সিয়ান বিড়ালটি ছুটে এসে বসল অ্যাডুইনের পায়ের কাছে। বিড়ালটির নাম মাফিন। মাফিনের গোল গোল চোখের চাহনিতে যেন প্রশ্ন ছুটছে, কে এই মেয়েটা? তোমার কোলে কেন অ্যাডুইন? অ্যাডুইন তার প্রিয় প্রাণীদের চোখের ভাষা বোঝে, তাই কিঞ্চিত হেসে বলে, মাফিন, শি ইজ ইউর ফ্রেন্ড। বিড়ালটা লাফিয়ে বসল বিছানায়। অ্যাডুইন শুয়ে দিল আন্দ্রিয়াকে। তখনই ফ্লাওয়ার ভাস থেকে বেরিয়ে এলো গ্রিন ভাইন সাপ। অ্যাডুইন সাপটিকে দেখে আদেশ সুরে বলল, ভাইন এবং অন্যরা, তোমাদের এই রুমে আসা নিষিদ্ধ। আন্দ্রিয়া তোমাদের দেখে ভয় পাবে। সো গো নাও। অ্যাডুইন তুড়ি বাজালো, সঙ্গে সঙ্গে সাপটি ভাস থেকে নেমে প্রস্থান করল। মাফিন আর দাঁড়ালো না, সেও লেজ নাচিয়ে চলে গেল। অ্যাডুইন আন্দ্রিয়ার পাশে বসল। মেয়েটার ক্ষতস্থানে হাত দিতেই অনুভব করল তার শরীর আর নিয়ন্ত্রণে থাকছে না। এখানে থাকলে অঘটন ঘটবে। অ্যাডুইন আন্দ্রিয়ার রুমের দরজা চেপে দিয়ে যেতে যেতে বলে, অ্যাডুইন, ইউ আর এ ভেরি ভেরি ব্যাড বয়, কন্ট্রোল ইউর সেলফ। অ্যাডুইন কথাটা শেষ করল না, তার আগেই দাঁত মুখ খিঁচে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল। নগ্ন দেহে আয়সী ভঙ্গিমায় বসে আছে অ্যাডুইন। বাগানের মাঝে বাড়ি হওয়ায় ঘোর অন্ধকারে তলিয়ে আছে চারিপাশ। যে কেউ ভুতুড়ে পরিস্থিতিতে বসে থাকলে ভয়ে শিউরে উঠবে, কিন্তু অ্যাডুইনের ভয় নেই, সে এসবে অভ্যস্ত। ছাদে থাকা সুইমিং পুলে গোসল সেরে বাথটব জড়িয়ে উঠে দাঁড়ালো। হাতে ওয়াইনের বোতল, ঠোঁটে চেপে আছে সিগারেট। অ্যাডুইন তখন নিজেকেই আপন মনে প্রশ্ন ছুড়ল, অ্যাডুইন, তোমার কি দোষ? তুমিও তো পুরুষ। পুরুষদের তাড়না থাকলে তোমার থাকবে না কেন? নিজের প্রশ্নে নিজেই বোকা হয়ে গেল অ্যাডুইন। শাট আপ অ্যাডুইন, সবার সাথে তুমি নিজেকে গুলিয়ে ফেলো না। অ্যাডুইন হাসল, তার গলায় ঝুলছে খ্রিস্টানদের ক্রস লকেট। হঠাৎ কানে এলো আন্দ্রিয়ার চিৎকার।
ছেলেটা প্রচণ্ড ভয় পেল এদিক সেদিক তাকিয়ে। এক ছুটে নিচে গেল। আন্দ্রিয়া ভয়ে এক কোণায় গুটিয়ে আছে। এই মেয়ে, কি হয়েছে? আপনার বাড়িতে ইঁদুর, আমার গায়ের উপর। আন্দ্রিয়া কথা শেষ করার আগেই অ্যাডুইন তাকে থামিয়ে দিল। এটা ইঁদুর নয়, হ্যামস্টার। অ্যাডুইন ভীষণ যত্ন করে তাদের, কিন্তু আন্দ্রিয়া হ্যামস্টারটাকে ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে আহত করেছে আর মাথা ফেটে রক্ত ঝরছে। কে জানে, হয়তো হ্যামস্টারটা মারাও যেতে পারে। অ্যাডুইন ভীষণ রেগে গেল। এই রাগ সে কী করে নিয়ন্ত্রণে আনবে? কেউ যদি আপনার পালিত শখের পশু পাখিকে এতটা আঘাত করে, আপনি সহ্য করতে পারবেন না। অ্যাডুইনও সহ্য করতে পারেনি। চেপে ধরল আন্দ্রিয়ার টুটি। মেয়েটা ছটফট করতে করতে কেঁদেই ফেলল। হাউ ডিয়ার ইউ! আমার প্যালেসে আসতে না আসতেই একের পর এক অপরাধ করছো। আমার এক ইশারায় এরা নিজেদের স্থান পরিবর্তন করে, তারা আমার এতটাই মান্য। আর তুমি মেয়ে, তাদের আঘাত দিয়েছ। আন্দ্রিয়া বুঝে উঠতে পারছে না কি বলবে। অ্যাডুইনের বলিষ্ঠ হাত এবং দেহের সাথে সে কুলিয়ে উঠতে পারছে না। আমার কান, আমার কান দেখুন, কামড়ে দিয়েছে। অনেক কষ্টে আন্দ্রিয়া কথাটি বলল। অ্যাডুইন নিজের ভুল বুঝতে পেরে আন্দ্রিয়ার কান চেক করে দেখতে পেল হ্যামস্টার তার কুটকুটে দাঁত দিয়ে মেয়েটার কানে কামড় দিয়েছে। ভাগ্যিস খুব বেশি আঘাত লাগেনি। আচমকা অ্যাডুইন আন্দ্রিয়াকে ছেড়ে দিল। মেয়েটা যখন শ্বাস নিতে হিমশিম খেয়ে পড়েছে, ঠিক তখনই অ্যাডুইন তাকে বুকে জড়িয়ে ধরে। কেন তুমি আমাকে রুষ্ট করছো? কেন আঘাত দিচ্ছ ওদের? বি কোয়াইট আন্দ্রিয়া মেরি, বি কোয়াইট। আন্দ্রিয়া ঘরে পড়ে যায় অ্যাডুইনের কথায়। এতটা জাদু মেশানো যে তার সকল ভয় নিমিষেই গায়েব হয়ে গেছে। অ্যাডুইন আন্দ্রিয়াকে বিছানায় বসালো এবং এখনও বুকে জড়িয়েই রেখেছে। তার নগ্ন বুকে একটা মেয়ের শরীর চিপকে আছে। নিজেকে কি করে নিয়ন্ত্রণ করবে অ্যাডুইন? আন্দ্রিয়া, শরীর ঠিক আছে? না। দেখি, আমাকে দেখতে দাও। আন্দ্রিয়া লম্বা চুলগুলো গলা থেকে সরিয়ে দিল। রাতে অ্যাডুইন ক্ষতস্থানে যত্ন সহকারে ব্যান্ডেজ করেছে। পায়ের তালুতে যে অংশ ছিলে গেছে সে অংশ দেখার উদ্দেশ্যে আন্দ্রিয়ার পা কোলে তুলে নেয় অ্যাডুইন। বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। আন্দ্রিয়াই প্রথম অ্যাডুইনকে জহুরি চোখে পরখ করল। অ্যাডুইনের চকচকে বাদামি বর্ণের মণির অধিকারী দুই চোখ, যেন রহস্য খেলে যায়। বাদামি রঙের চুল আর খোঁচা খোঁচা দাড়ি। তাছাড়া অ্যাডুইনকে এক দেখায় বোঝাই যায় এই ছেলে বাঙালি নয়। ছেলেটার গলায় ঝুলানো খ্রিস্টানদের ক্রস লকেট, এতে প্রমাণ করে যে অ্যাডুইন খ্রিস্টান ধর্মের ছেলে। আন্দ্রিয়ার সাথে সাথে নিজের বুকের দিকে তাকালো। তার গলায় থাকা ক্রস লকেটটি হারিয়ে গেছে। ওই জানোয়াররা যখন তাকে তাড়া করছিল, হয়তো তখনই হাত লেগে ছিঁড়ে পড়ে গেছে। আপনার ব্যাপারে জানার ইচ্ছে জাগছে, আন্দ্রিয়া নরম সুরে শুধায়। অ্যাডুইন তাকে আরও কাছে টেনে আনলো। পায়ের ক্ষতস্থানে যত্ন সহকারে মলম লাগিয়ে বলে, আমি অ্যাডুইন উইলসন। আমার জন্ম আমেরিকায়। আমার পরিবার বলতে কেউ নেই, অন্তত আমি এটাই বিশ্বাস করি। তবে আমার একটা পরিবার আছে, যা তোমার কাছে পরিবার হিসেবে হয়তো গ্রহণ হবে না। আমার প্যালেসে বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে, তারাই আমার পরিবার। আপনি এই বাগানে কেন থাকেন? সব কথা আমি তোমাকে বলতে আগ্রহী নই। আমেরিকান হলে বাংলাদেশে থাকেন কেন? মাই লাইফ মাই রুলস। আন্দ্রিয়ার ঠোঁট বাঁকালো। এই মুহূর্তে তার গোসল করার ইচ্ছে জাগছে। আমার ব্যাগ কোথায়? ওই তো, সোফায় রাখা। পা খুঁড়িয়ে হেঁটে আন্দ্রিয়া ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হলো। তবে তার আগে গ্লাসের দেয়ালে ঝুলে থাকা পর্দাটা সরাতে কিঞ্চিত অবাক হলো। এখনও অন্ধকার কেন? সে তো ভেবেছিল সকাল হয়ে গেছে। অ্যাডুইন, এখনও অন্ধকার যে? কটা বাজে? একটু পরেই ভোর হবে। কি? তাহলে আপনি এই সময়ে গোসল করলেন কেন? আমার বউ আছে, আর কিছু বলতে হবে? আন্দ্রিয়া থতমত খেল। লজ্জায় পড়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করল। মেয়েটা যখন ওয়াশরুমে গোসলে ব্যস্ত, তখন অ্যাডুইন তার ব্যাগ থেকে পাসপোর্ট হাতিয়ে নিল। আন্দ্রিয়ার পাসপোর্ট পেয়ে অ্যাডুইন নিজেকে বাহবা দিয়ে বলে,
গুড জব, ওয়েল ডান অ্যাডুইন। ছোট্ট হ্যামস্টার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা চালালো। ঠিক তখনই তাকে খপ করে ধরে ফেলল অ্যাডুইন। ছোট্ট বাচ্চা, বড্ড বেশি ভুল করে ফেলেছ, ইউর টাইম ইজ ওভার। অ্যাডুইন কিচেনে গেল, কেবিনেট থেকে তার সবচেয়ে পছন্দের ছুরিটা বের করলো। অ্যারাবিয়ানদের দ্বারা তৈরি স্পেশাল ছুরিটি হাতে লাগলেই যেন চামড়া ভেদ করে মাংস কেটে ফেলে। অ্যাডুইন এই পর্যায়ে তার সবচেয়ে বিকৃত মস্তিষ্কের কাজটা করল। হ্যামস্টারটাকে চপিং বোর্ডে রেখে কয়েক সেকেন্ডেই ফালা করে দিল। সে যখন হ্যামস্টারকে প্রতিটা পোচে জখম করছিল তখন তার মাঝে প্রকাশ পেল হিংস্রতা। চকচকে বাদামি চোখ জোড়ায় টকবগিয়ে ফুটে বেরিয়ে আসছে হিংস্রতা। হ্যামস্টারটাকে কিমা বানিয়ে ক্ষান্ত হলো সে। রক্তাক্ত দুই হাত বেশ যত্ন নিয়ে ধুয়ে ফেলল। গায়ে অবশ্য বেশ রক্তের ছিটা এসেছে। সব পরিষ্কার শেষে হ্যামস্টারের মাংস একটা বাটিতে নিয়ে তার পালিত সবচেয়ে পছন্দের শেফার্ড জাতের কুকুর রককে দিল। ধরণীতে আলো ফুটে উঠেছে, বাগানে অসংখ্য নাম না জানা পাখিদের কলরবে মুখরিত পরিবেশ। অ্যাডুইন রকের সম্মুখে হাঁটু মুড়িয়ে বসল এবং মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, রক, মজা করে খাও। রক তার প্রভুর নির্দেশ মোতাবেক বেশ মজা করেই খেতে শুরু করল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাপেট চুপচাপ তাকিয়ে আছে জানালার বাইরে। অলস শরীরটায় সারা রাত একটু ঘুম ধরা দিল না। দেহের ক্ষুধা জাগলেও পাপেট কখনোই লাগাতার খুন করে না। স্বাভাবিকভাবেই একটা মেয়ে নিখোঁজ হওয়ার পর শহর জুড়ে হইচই পড়ে যায়। পুলিশেরা তাদের কাজে পুরাদস্তুর ব্যস্ত হয়ে পড়ে। এভাবে ৩-৪ দিন যাওয়ার পর যে যার মতো সব ভুলে যায় ঠিকই। তখনই সময় আসে পাপেটের জন্য, আর সেই সময়টাকে কাজে লাগায় পাপেট। নিজের ঘর ছেড়ে সে চলে যায় তার পাতালপুরীতে। সারা ঘরে পায়চারি করে। এসিডের কক্ষে প্রবেশ করে গতকাল যে মেয়েটাকে মারা হয়েছিল সেই মেয়েটাকে এসিডের ড্রামে চুবিয়ে রাখা হয়েছে। সালফিউরিক অ্যাসিডে মেয়েটার শরীর চুবে আছে। ধীরে ধীরে মেয়েটার শরীর হয়ে যাবে গায়েব। পাপেট একটি টেবিলে বসল। এক গামলা দাঁত তার কাছে সংরক্ষিত আছে। কি ভাবছেন? কিসের দাঁত? এগুলো সব মানুষের দাঁত। পাপেট দাঁত সংগ্রহ করে বিভিন্ন ওয়ালমেট তৈরি করে এবং সেগুলো তার পাতালপুরীর দেয়ালে সাজিয়ে রাখে। পাপেটের মনে আজ আবার খুনের নেশা জেগেছে। সে সিদ্ধান্ত নিল তার পালিত কুকুরের মধ্যে যে সবচেয়ে বৃদ্ধ তাকে আজ হত্যা করবে। নেশা বড্ড খারাপ জিনিস, হোক সেটা টাকার, মদের, জুয়ার কিংবা খুনের। বৃদ্ধ কুকুরটা পাপেটকে ভীষণ ভক্তি করে। বেশ কয়েক বছর যাবৎ সে পাপেটের সঙ্গেই আছে। পাপেট ভীষণ আফসোস সুরে বলল, একদিন তো মরেই যাবি, শেষবারের মতো তুই আমার নেশা কমিয়ে দে। কুকুরটা কি বুঝলো পাপেটের কথা কে জানে। সে গোল গোল চোখ নিয়ে তাকিয়ে আছে সরল দৃষ্টিতে। পাপেট প্রতিবার যেমন আদর করে বুকে জড়িয়ে ধরে, ঠিক এবারেও এই কাজটা করল। কুকুরটা হয়তো ভেবেছে তার প্রভু তাকে আদরে জড়িয়ে নিয়েছে, কিন্তু না, তার প্রভু তাকে তার সর্বোচ্চ নিকৃষ্টতম চেহারাটা দেখিয়ে দিল। ধারালো ছুরির সাহায্যে পাপেট কুকুরটার গলা কেটে ফেলল। এক কথায় কুকুরটাকে জবাই করল পাপেট। পাপেট যখন ছুরি চালাচ্ছিল তখন তার সারা শরীর এবং মুখে রক্তের ছিটকায় ভিজে গেল। কুকুরটা এখন মৃত, এতেও পাপেটের স্বাদ মেটেনি। সে কুকুরটাকে শুয়ে পেটের মাঝ বরাবর এলোপাথারি কোপ বসালো। হাতের সাহায্যে চামড়া ছিঁড়ে ফেলল এবং সবশেষে কুকুরটির পায়ুপথে ধারালো চাকু বসিয়ে দিল। এতেও কি পাপেট শান্ত হলো? মোটেও না। নিজের হাতের সাহায্যে যতটা পারা যায় ছিঁড়ে ফেলল কুকুরটার দেহ। পাপেট যখন বিশ্রী হাসিতে হাসছে তখন তার চোখেই পড়ল না কুকুরটার চোখে অশ্রু। হয়তো প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে তার প্রভুর নিকৃষ্টতম আচরণে সে কেঁদে ফেলেছে। অকৃতজ্ঞ জানোয়ার পাপেট জানতেও পারল না কুকুরটি ছিল অন্তঃসত্ত্বা। আন্দ্রিয়া গোসল শেষ করে নিজ কক্ষে ফিরল। অ্যাডুইন তখন ডাইনিং টেবিলে তার অতিথির অপেক্ষা করছে। অ্যাডুইনের ডাক পেয়ে আন্দ্রিয়া নিচে যাওয়ার সাহস করল। তার লোভ জেগেছে পুরো প্যালেসটা ঘুরে দেখার।
কিন্তু অ্যাডউইনের অনুমতি ছাড়া বাড়তি এক পা ফেলাও সম্ভব না, কেননা কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এত সকাল সকাল কে ব্রেকফাস্ট বানালো? আপনার কি সাহায্যকারী আছে? না। তাহলে? অ্যাডউইন উত্তর দিল না। মেয়েটা চুপচাপ চেয়ারে বসল। বিশাল রাজকীয় টেবিল এবং সিংহাসনের মতো চেয়ার, কম করে হলেও এখানে 12 জনের চেয়ার রাখা, অথচ তারা মানুষ মাত্র 2 জন। ব্রেডে কি দেব, নসিলা নাকি জ্যাম? নসিলা। অ্যাডউইনের মনোযোগ সরে যাচ্ছে আর চোখে বারবার তাকাচ্ছে আন্দ্রিয়ার পানে। মেয়েটা মাত্রই গোসল সেরে এলো, তাকে লাগছে স্নিগ্ধ পরি। অ্যাডউইন নসিলা মাখিয়ে ব্রেড এগিয়ে দিতে আন্দ্রিয়া বাচ্চাদের মতো মজা করে খাচ্ছিল। হঠাৎ সে অনুভব করে তার কানে কেউ যেন খোঁচাখুচি করছে, কিন্তু কে এমন করছে? ঘাড় ঘোরাতেই দেখতে পেল তার চেয়ারে ঝুলে আছে রেড কোরাল কুকরি নামের একটি সাপ, এবং সাপটি তার লেজের সাহায্যে আন্দ্রিয়ার কানে খোঁচাখুচি করছে। লাল রঙের সাপ আন্দ্রিয়া এই প্রথম দেখল। নজর কাড়ার সৌন্দর্য হওয়া সত্ত্বেও আন্দ্রিয়া চেঁচিয়ে উঠল। মেয়েটা এক লাফে চেয়ার ছাড়তে সাপটি তার চুলে পেঁচিয়ে গেল। এই পরিস্থিতিতে আন্দ্রিয়া নিজেকে আর টিকিয়ে রাখতে পারল না। প্রচণ্ড ভয় পেয়ে মুহূর্তেই মেয়েটা জ্ঞান হারালো। আন্দ্রিয়া ছিটকে পড়ার আগেই অ্যাডউইন দ্রুত এসে আন্দ্রিয়াকে জড়িয়ে ধরল। রেড কোরাল কুকরিকে সরিয়ে অ্যাডউইন আন্দ্রিয়াকে কোলে তুলে নিল। সাপটা গলা তুলে তাকিয়ে রইল মেয়েটার পানে। সে নিশ্চয়ই বুঝে উঠতে পারল না এই মুহূর্তে ঠিক কি হলো। অ্যাডউইন চোখ রাঙালো সাপটিকে। কুকরি, ইউ হ্যাভ বিকাম ভেরি নটি, লিভ নাও। সাপটি কি অ্যাডউইনের কথা বোঝে? তবে অ্যাডউইন যখনই তুড়ি বাজালো, সাপটির সঙ্গে সঙ্গেই প্রস্থান করল। অপরদিকে আন্দ্রিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা নসিলা দেখে অ্যাডউইন নিজেকে সামলাতে পারল না। অজ্ঞান অবস্থায় আন্দ্রিয়ার ঠোঁটজোড়া নিয়ে নিল তার দখলে। পরম যত্নে আন্দ্রিয়ার ঠোঁটজোড়ায় নিজের খায়েশ মেটালো। তবে শেষ বেলায় অ্যাডউইন মেয়েটার ঠোঁটে বেশ জোরেই কামড় বসালো। আন্দ্রিয়া মেরি, এভাবে প্রতিবেলায় সেন্সলেস হলে মন্দ হয় না। প্রতি ব্রেকফাস্টে আমার কিন্তু এই মিষ্টির ঠোঁটজোড়া চাই। আন্দ্রিয়া মেরি, তুমি নাকি মার্ডার করেছ? আমাকে ভয় দেখাও, অথচ একটা কিউট সাপ দেখে জ্ঞান হারালে। দিস ইজ নট ফেয়ার। অ্যাডউইন তাচ্ছিল্য হেসে কথাটি বলল। আন্দ্রিয়া তার কোলেই আছে। মেয়েটাকে যত্ন সহকারে শুয়ে দিল বিছানায়। আন্দ্রিয়ার চোখে পানির ঝাপটা দিলে নিশ্চয়ই জেগে উঠবে, কিন্তু অ্যাডউইন এই মুহূর্তে চায় না আন্দ্রিয়া জেগে উঠুক। সে সারা রাত জেগেছে, এখন সকাল হলো। অন্তত দুপুর পর্যন্ত অ্যাডউইনের ঘুমানোর সময়। আন্দ্রিয়া যদি জেগে থাকে তবে কোথা থেকে কি করবে কে জানে। তার থেকে বরং মেয়েটা ঘুমিয়েই থাকুক। আন্দ্রিয়ার ফোলা ফোলা গালে চুমু খেলো অ্যাডউইন। আন্দ্রিয়ার চেহারায় বাঙালি ছাপ। মেয়েটা মহা সুন্দরী না হলেও তাকে একবার দেখলে যে কারো দ্বিতীয়বার দেখার লোভ জাগবে। লম্বায় হয়তো 5 ফুট ছুঁয়েছে। ফোলা ফোলা গাল, দীঘল লম্বা চুল, তার ছোট চোখের চাহনি সব মিলিয়ে অপরূপা। অ্যাডউইনের ঘাড় চেপে বসে আছে রেড কোরাল কুকরি সাপটি। আন্দ্রিয়া নিশ্চয়ই জেগে উঠে সাপটিকে দেখলে পাল্টা জ্ঞান হারাবে। অ্যাডউইন চলল তার কক্ষে। আলিশান কক্ষ জুড়ে একমাত্র অ্যাডউইনের রাজত্ব। সে বসল তার সিংহাসন সমতুল্য আসনে 2 পা ছড়িয়ে। কোলে আনলো রেড কোরাল কুকরিকে। পরম যত্নে সাপটির মাথায় হাত বুলিয়ে বলল, কুকরি, তুমি ভীষণ দুষ্ট। তুমি জানো না আজ তুমি কি করেছ। যাই হোক, এখন যেতে পারো, আমি ঘুমাবো। অ্যাডউইন তুড়ি বাজালো, সঙ্গে সঙ্গে সাপটি চলে গেল। এরা অ্যাডউইনকে এতটাই মান্য করে যা দেখলে যে কেউ অবাক না হয়ে পারবেই না। আন্দ্রিয়ার ঘুম ভাঙল বেশ কয়েক ঘন্টা পর। মুখ জুড়ে তার এখনও আতঙ্ক কাটেনি। সব কেমন অস্বস্তিতে ভরে গেছে। এমন লাল রঙের অদ্ভুত সাপ এর আগে সে কখনো দেখেনি। সবচেয়ে বড় কথা, অ্যাডউইনের বাড়িতে সাপ কি করে? এই লোকটার কি তার ছেঁড়া? বাড়িটা কি চিড়িয়াখানা বানিয়ে রেখেছে? হ্যামস্টার, সাপ, কুকুর, কিচ্ছুর অভাব নেই।
আন্দ্রিয়া ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে যেতেই বুঝতে পারল বাইরে থেকে দরজা বন্ধ। বেশ কয়েকবার জোরে জোরে ডাকলো অ্যাডউইনকে, কিন্তু বান্দার কোনো হদিস নেই। কক্ষে থাকা ঝুলন্ত বারান্দায় যেতেও আন্দ্রিয়ার ভীষণ ভয় করছে। কালকের লোকগুলো নিশ্চয়ই এই বাড়ির উপর নজর রাখছে, আর তাকে দেখে ফেললেই যা হবার হয়েই যাবে। আন্দ্রিয়া মন খারাপ করে বসল বিছানায়। টেবিল থেকে পানির গ্লাসটা তুলে পানি পান করতেই বুঝতে পারল তার ঠোঁটটা ভীষণ জ্বালা করছে। হঠাৎ করে ঠোঁট কেন জ্বলছে? সাপটা কি তাকে কামড় দিয়েছে, নাকি ঘুমন্ত অবস্থায় হ্যামস্টার কামড়ে দিয়েছে? যার পণ্ডায় ভাবতে ভাবতে আন্দ্রিয়া ডেকে উঠল তার রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত ফেরি শ্যালমীকে। শ্যালমী, তুমি কোথায়? হঠাৎ আগমন ঘটল নজর কাড়ার সুন্দরী ফেরি শ্যালমীর। কুইন, আপনি ডেকেছেন আর আমি না এসে থাকতে পারি? কোথায় থাকো তুমি? আমি সর্বদা আপনার সাথেই থাকি। কুইন, আপনি কেমন আছেন? জানি না। দেখতেই তো পারছো কি হচ্ছে আমার সাথে। আপনার অবস্থা দেখে আমি আমার বাকি ফেরিদের সাথে আলোচনা করেছি। তারা ভীষণ দুঃখ প্রকাশ করেছে। আপনি ঘাবড়ে যাবেন না কুইন, নিজেকে দৃঢ় রাখুন। শ্যালমী বেশ ভরসা দিয়ে বলল আন্দ্রিয়াকে, আমাদের সবারই নিজস্ব একটা কাল্পনিক জগৎ আছে। আমাদের এই জগতে আমরাই রানী শেহজাদি, আরও কত কি। বাস্তবে যা পায় না কল্পনার শক্তিতে তা আমাদের। কেউ কেউ বা বিশ্বস্ত মানুষের অভাবে নিজেই নিজের সাথে কথা বলে, নিজেই নিজের সাথে হাসে, কাঁদে, দুঃখ পায়। তেমনি আন্দ্রিয়া ছোট থেকে নিজস্ব জগৎ গড়ে তুলেছে। সেই জগতের একটি সুন্দর প্রাসাদের রানী সে, আর তার প্রহরীরা হলো একদল ফেরি। সেই ফেরিদের মাঝে আন্দ্রিয়ার সবচেয়ে পছন্দের এবং বিশ্বস্ত হলো শ্যালমী। আন্দ্রিয়ার প্রাসাদে সে কুইন হলেও তার কোনো কিং নেই। সে অপেক্ষায় একদিন তন্দ্রা কেটে গিয়ে প্রভাতের আলো উঠবে, ঘোড়ায় চড়ে তার কিং হাজির হবে। আন্দ্রিয়া আনমনেই বলল, শ্যালমী, তোমার অ্যাডউইনকে কেমন লাগে? অ্যাডউইন উইলসন ভীষণ অদ্ভুত লোক। তার প্যালেস ঘুরে দেখেছেন? না না, সেই সুযোগ হয়নি। তবে যাই বলুন, অ্যাডউইন উইলসনকে কিংয়ের চেয়ে কম লাগে না। তার চলন বলন আমাদের ফেরিদের বেশ প্রলুব্ধ করেছে। আন্দ্রিয়া হঠাৎ রেগে গেল, আর শ্যালমী সেই রাগান্বিত চেহারা বুঝতে পেরে থেমে গেল। মার্জনা করবেন কুইন, আপনি কি রেগে যাচ্ছেন? এখান থেকে যাও শ্যালমী। যাব, তবে তার আগে বলুন আপনার ঠোঁটে কি হয়েছে, লাল কেন? আন্দ্রিয়া ঠোঁটে হাত রাখল, ভীষণ চিন্তিত স্বরে শুধালো, আমি জানি না। কিং কি আপনাকে, মানে শ্যালমী? শ্যালমী খিলখিলিয়ে হেসে ফেলল। আন্দ্রিয়া লজ্জায় লাল হয়ে গেছে। নিজের লজ্জা ভাবটা প্রকাশ না করে পাল্টা রাগ দেখিয়ে বলে, ইচ্ছে করছে তোমার ডানা দুটো টেনে ছিঁড়ে ফেলি। শ্যালমী জানে আন্দ্রিয়া মোটেও রেগে নেই, বরং রাগ দেখানোর ভাব করছে। আন্দ্রিয়ার লজ্জা মাখা চেহারায় শ্যালমী লজ্জা দ্বিগুণ বাড়িয়ে বলে, কিং আর আমাদের কুইন সবচেয়ে সেরা জুটি। আমি গেলাম কুইন আন্দ্রিয়া মেরি। চোখের পলকে শ্যালমী গায়েব হয়ে গেল। অপরদিকে আন্দ্রিয়া লজ্জায় দম খিচে বসে আছে। বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের নাম মার্ভেলাস। অনলাইন কিংবা অফলাইন দুই মাধ্যমেই এই প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। মূলত এটি একটি এমন প্রতিষ্ঠান যা একাডেমিক শিক্ষার বাইরে ছেলে মেয়েদের জন্য অন্যান্য শিক্ষণীয় স্থান, যেমন পেন্টিং, গান, ভায়োলিন, অ্যাবাকাস সহ ভাস্কর্য কিভাবে নির্মাণ করা যায় সেই সম্পর্কে বিভিন্ন কোর্স রয়েছে। প্রত্যেকটাকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করা হয়েছে এবং এসব সেক্টরে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আলাদা ক্লাস নিয়ে শেখানো হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই ক্লাসগুলো বাংলাদেশি কোনো শিক্ষকরা নেন না। যারা এই প্রতিষ্ঠানের প্রধান তারাই ক্লাস নেন। যারা ক্লাস করান এর মাঝে কয়েকজন আমেরিকান, লন্ডন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আগত। অবশ্য এদের সাথে বাংলাদেশি বেশ কিছু তরুণ তরুণীও কাজ করছে। মার্ভেলাস একটি মালিকানাধীন প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের 4 জন মালিক হলো ব্রিক, তিনি গানের শিক্ষক, ডেরিক ভায়োলিনের শিক্ষক, অ্যালফ্রেড ভাস্কর্য নির্মাণের শিক্ষক এবং মার্টিন, যিনি অ্যাবাকাস শেখান। আজ রৌদ্র ঝলমলে একটা দিন। সকল কাজ শেষ করে ব্রিক, মার্টিন, ডেরিক, অ্যালফ্রেড ক্যান্টিনে বসল। সবার মুখে চিন্তার ছাপ। ইতিমধ্যে একটা খবর বেশ চারিদিকে চর্চা হচ্ছে, আর সেটা হলো তাদের আগের ব্যাচে ভাস্কর্যের ক্লাসে থাকা মেধাবী মেয়ে তুন্নি 4 দিন যাবৎ নিখোঁজ। ভাস্কর্যের কোর্স শেষ হয়েছিল প্রায় 1.5 মাস আগেই। হঠাৎ এমন একটা সংবাদ শুনে সবার মাঝেই খারাপ লাগা সৃষ্টি হলো। কেউ বলছে মেয়েটা পালিয়ে গেছে, কেউ বলছে হয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়েছে। পুলিশ এখনো কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এর মাঝে ডেরিক আরেকটি দুঃসংবাদ জানালো। ডেরিকের বর্তমান ভায়োলিন অনলাইন কোর্সের সবচেয়ে ছটফটে মেয়ে আন্দ্রিয়া নিখোঁজ। আজ সকালেই খবরের কাগজে আন্দ্রিয়ার নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেয়েটার বাড়ি চট্টগ্রাম শহরে। হঠাৎই মেয়েটা কোথায় উধাও হলো কেউ জানে না। বাদবাকি টিচাররা আন্দ্রিয়া মেয়েটাকে বেশ ভালোভাবেই চেনে, কেননা আন্দ্রিয়ার চাচা যখন তাকে অনলাইন ক্লাসে ভর্তি করান, প্রত্যেকটা টিচারের সাথেই আলাদা আলাদা যোগাযোগ রেখেছেন এবং বারবার জানিয়েছেন আন্দ্রিয়া যেন ক্লাসে ফাঁকি দিতে না পারে। হাতের পত্রিকাটা টেবিলে রেখে আফসোসের সুরে মার্টিন বলল, এসব কি হচ্ছে? আন্দ্রিয়া মেয়েটা ভীষণ ভালো অ্যাবাকাস ক্লাসে, সে ভীষণ মনোযোগী থাকে। ডেরিক তার কথায় সহমত জানিয়ে বলে, ঠিক বলেছ, আমাদের উচিত ঈশ্বরের কাছে প্রার্থনা করা মেয়েটা যেন সুস্থ শরীরে বাড়ি ফেরে। সেই সকালে রুমে বন্দি আন্দ্রিয়া। বিকাল হতে চলল, অথচ অ্যাডুইনের কোনো খবরই নেই। বাধ্য হয়ে বেশ কয়েকবার করাঘাত করল সে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। উপায়ন্তর না পেয়ে আন্দ্রিয়া নিজের ব্যাগে থাকা চকলেট খেতে লাগলো, কিন্তু যখনই ব্যাগ চেক করে দেখতে পেল তার পাসপোর্ট নেই, তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। সারা ঘর জুড়ে পাসপোর্ট তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না। আন্দ্রিয়া নিজের ধৈর্য শক্তির কাছে হেরে গিয়ে কেঁদেই ফেলল। শুধু একটু জেদ আর দুঃসাহসিকতা আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। ভাবতেই গা শিউরে ওঠে। আন্দ্রিয়ার সবটা এলোমেলো লাগছে। হঠাৎ দরজা খুলে গেল। অ্যাডুইন এসেছে। ছেলেটার গায়ে সিলভার রঙের ঢিলেঢালা টি শার্ট। আন্দ্রিয়া তখন হাত পা ছড়িয়ে ফ্লোরে বসা। ঘুম ঘুম চোখে আন্দ্রিয়ার এমন অবস্থা দেখে অ্যাডুইনের সম্বিত ফিরল। মাফিন আন্দ্রিয়ার দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। মাফিন লেজ নাচিয়ে এগিয়ে গেল আন্দ্রিয়ার কাছে। হোয়াট হ্যাপেন আন্দ্রিয়া? অ্যাডুইন প্রশ্ন করে আন্দ্রিয়াকে কোলে তুলে নিল। তার এই কাণ্ডটা মাফিনের মোটেও পছন্দ হলো না। অ্যাডুইনের কোলে সবসময় সে থাকে, তাহলে হঠাৎ তার প্রভু কেন এই মেয়েটাকে কোলে নিল? বাকশক্তিহীন প্রাণীটা বোধহয় তার চাহনি দিয়ে অ্যাডুইনের উপর রাগ ছাড়ল। অ্যাডুইন মাফিনের চাহনি দেখে কিঞ্চিত হেসে বলে, মাফিন, ডোন্ট বি জেলাস, ওকে? আন্দ্রিয়া লজ্জায় পড়ল সজ্ঞানে অ্যাডুইনের কোলে উঠে। আচ্ছা, অ্যাডুইনের কি লজ্জা নেই? আন্দ্রিয়া, কি হয়েছে? আমার পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। আপনি পেয়েছেন? আমার ব্যাগেই ছিল। আমি কেন পাবো? পেলে অবশ্যই দিয়ে দিতাম। আন্দ্রিয়া চুপ রইল। অ্যাডুইন এখনও তাকে কোলে নিয়ে বসে আছে। আশ্চর্য, সে কি বাচ্চা মেয়ে? অ্যাডুইনের ঘুমন্ত দেহটা আবার জেগে উঠেছে ক্রমশ। প্রবল নেশার ঘোরে হারিয়ে ফেলছে সে নিজেকে। অ্যাডুইনের চাহনি বুঝতে পারল আন্দ্রিয়া। লজ্জায় বশ হয়ে কোনো মতে সরল মনে বলল, অ্যাডুইন, আমার খিদে পেয়েছে। কি খাবে আন্দ্রিয়া? যা খাওয়াবেন। অ্যাডুইন আর কাল বিলম্ব করল না। আন্দ্রিয়ার মাথাটা চেপে ধরে শুয়ে দিল বিছানায়। তার বিশাল দেহটায় মুহূর্তেই ঢাকা পড়ল আন্দ্রিয়ার দেহ। মেয়েটার সরু 2 ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে অ্যাডুইন সুধাপানে ব্যস্ত। প্রথমে আন্দ্রিয়া হতবাক হলেও অ্যাডুইনের মতো সুপুরুষের সান্নিধ্য তার মনটাও অদ্ভুতভাবে বশ করে ফেলল। অ্যাডুইনের শরীর থেকে আসা কস্তুরীর সুগন্ধি আরও বেশি মাতাল করছে আন্দ্রিয়াকে।
অ্যাডুইনের বিশাল দেহটা দুই হাতের সাহায্যে জড়িয়ে ধরতে চেয়েও পারল না, তাই অ্যাডুইনের চুল খামচে ধরল সে। সময় যত যায় অ্যাডুইন ততই লাগামহীন হচ্ছে। প্রাপ্তবয়স্ক অ্যাডুইনের শক্তির সাথে কি আন্দ্রিয়া পারে? মোটেও না। কিছুটা সময় পর হাঁপিয়ে উঠল আন্দ্রিয়া, তবুও তাকে ছাড়তে চাইল না অ্যাডুইন। মেয়েটার জোড়াজুড়িতে ছাড়তে বাধ্য হলো সে। আন্দ্রিয়া ঘন ঘন শ্বাস নিচ্ছে। অ্যাডুইন ঠোঁটে স্লাইড করে বলল, ফার্স্ট টাইম কিসিং? না, দ্বিতীয়বার, তবে এত দীর্ঘ প্রথমবার। আন্দ্রিয়া হাঁপাতে হাঁপাতে কথাটি বলছিল। মুহূর্তেই রেগে গেল অ্যাডুইন। বিছানার সহিত চেপে ধরল আন্দ্রিয়ার দুই হাত। দ্বিতীয়বার মানে? কি হলো, কথা বলছো না কেন? মানে আমার প্রাক্তন জাস্ট একটু কিস করেছিল, আর আপনি তো। আন্দ্রিয়া কথা শেষ করার আগেই অ্যাডুইন পুনরায় হামলে পড়ল, তবে এবার আর আদর যত্ন নয়, বরং তীব্র রাগে। আন্দ্রিয়া অনুভব করল তার কোমল দুই ঠোঁটে কামড়ের আঘাত। অ্যাডুইন এতটা রাগ কেন দেখাচ্ছে? টনটনে ব্যথায় আন্দ্রিয়ার চোখে পানি চলে এলো। তাতেও থামল না অ্যাডুইন, হয়তো রক্তও বেরিয়ে গেছে। আন্দ্রিয়ার অ্যাডুইনের কাণ্ড মাফিন গোল গোল চোখে দেখছে। কি হচ্ছে এসব? ওরা এসব কি করছে? আহ অ্যাডুইন, ব্যথা লাগছে, চাপা চিৎকারে গোঙালো আন্দ্রিয়া। অ্যাডুইন যত্ন সহকারে ঠোঁটে বরফ লাগাচ্ছে। এর মাঝে থেকে থেকে আন্দ্রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়েও দিচ্ছে। অ্যাডুইন ভাবতেও পারেনি সে এতটা হিংস্র হয়ে যাবে। মনের বেখেয়ালে যে ভুল করেছে তাতে সে ভীষণ অনুতপ্ত। আন্দ্রিয়াকে কোলে বসিয়ে ঠোঁটে বরফ লাগিয়ে দিচ্ছে, একটু যদি ব্যথার উপশম হয়। মেয়েটার দুই ঠোঁট রক্তিম এবং ফুলে কলাগাছ। অ্যাডুইন পুনরায় আলতোভাবে চুমু খেল। ঠিক হয়ে যাবে আন্দ্রিয়া, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। আন্দ্রিয়া অ্যাডুইনের গলা জড়িয়ে বসে আছে। তার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সেই সাথে নিজেকে নিজেই চরম গালি দিচ্ছে। কল্পলোকে ঘুরে বেড়ানো নিজের সেই কিংকে আন্দ্রিয়া সর্বদা অনুভব করে। সে অপেক্ষায় কবে আসবে সেই কিং। অ্যাডুইনকে দেখে এক মুহূর্তে ভ্রমের জগতে ছিটকে পড়েছে সে। ভেবে নিয়েছিল অ্যাডুইন তার কিং। অ্যাডুইনের প্রতি যে সুপ্ত অনুভূতি গড়ে উঠেছে তার প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। তার প্রাক্তন ছিল বলে এতটা ডেসপারেট হতে হবে। অ্যাডুইন একটু বেশি অদ্ভুত মানব। প্রথম পর্যায়ে অ্যাডুইনকে মেনে নিল, পরবর্তীতে তার এতটা হিংস্রাত্মক ভাব দেখে নিজেকে আর কিছুতেই আটকাতে পারল না। আচ্ছা, অ্যাডুইন তাকে হঠাৎ চুমু দিল কেন? তবে তার মনেও কি? কি ভাবছো আন্দ্রিয়া? আপনি আমাকে চুমু দিলেন কেন? অ্যাডুইন আচমকা আন্দ্রিয়াকে বিছানায় শুইয়ে দিল এবং আন্দ্রিয়ার গায়ের উপর নিজের ভর ছেড়ে হাতের মাঝে হাত পড়ল। গলায়, গালে, কপালে, ঠোঁটের কোণে কিছুতেই অ্যাডুইনের আদর বাদ গেল না। আবার দিয়েছি চুমু। কেন, ভালো লাগছে না? অ্যাডুইন, এসব কি হচ্ছে? জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি আমার হতে চলেছ। কখনো না। আপনি অদ্ভুত মানুষ, আপনার সাথে থাকা যায় না। তোমার চোখ বলছে তুমি আমার উপর দুর্বল হচ্ছ। আন্দ্রিয়া চোখ বন্ধ করল। সে তো সত্যি দুর্বল হয়ে পড়ছে। অ্যাডুইনের চাহনি, স্পর্শ সবকিছুই তাকে ডমিনেট করছে। আশ্চর্য, এই ছেলেটা কি জাদু জানে? আন্দ্রিয়াকে বশে মারার জন্য অ্যাডুইনের এই বেপরোয়া আচরণগুলোই যথেষ্ট। মেয়েটা ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করে মনের বিরুদ্ধে বলল, মানে আমাকে ছাড়ুন, আমাকে কামড়ে দাও প্লিজ, তবুও রাগ করো না সুইটি। অ্যাডুইন তার ঠোঁট বাড়িয়ে দিল। আন্দ্রিয়া ইতিমধ্যে তার ঘোর কাটিয়ে উঠেছে। অ্যাডুইনকে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। মাফিন তখন ছুটে গিয়ে বসলো অ্যাডুইনের কোলে। দেখলে মাফিন, জেলাস, দুষ্টু মাফিন, তোমারও কি সঙ্গী চাই? আন্দ্রিয়া আর চোখে তাকালো মাফিনের দিকে। এই বিড়ালটা এতটা আদরে কেন? জানো, আমার মাফিন আরেকটা বিড়ালের সাথে টি-20 ম্যাচ খেলার চেষ্টা করছিল। আমি সে অন্য বিড়ালটাকে দিলাম পুড়ে একটা রুমে।
তবে এবার মনে হচ্ছে মাফিনের সেই বিড়ালটাকে এনে দেওয়া দরকার। আন্দ্রিয়া এবারও জবাব দিল না, বরং কাট গলায় বলল, আমাকে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ অ্যাডউইন, তবে আর নয়, আমি বাড়ি ফিরতে চাই। আপনার ফোনটা দিন, আমি বাড়িতে যোগাযোগ করব। অ্যাডউইনের বুকটা ভারী হলো, তার হাস্যোজ্জ্বল ভাবটা তৎক্ষণাৎ গায়েব হয়ে গেল। আন্দ্রিয়াকে নিয়ে অল্প অল্প করে ভেবে রেখেছে সে। মেয়েটাকে কাছে পেলে মন শরীর সবটাই স্রোতের বিপরীতে যায়, অথচ এই মেয়েটা তাকে ছেড়ে যাবে অ্যাডউইন কিছুতেই মানতে পারবে না। তাই তো মিথ্যার আশ্রয় নিল। এই জঙ্গলে নেটওয়ার্কের আশা করছো? হাস্যকর। আশ্চর্য, নেটওয়ার্ক ছাড়া কিভাবে থাকেন? অদ্ভুত মানুষ তো আপনি। অ্যাডউইন হাসল। তার কোলে থাকা মাফিনের মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, অন্তত এতক্ষণেও বুঝতে পারোনি আমি অদ্ভুত। আন্দ্রিয়া চুপ রইল। কি করবে না করবে ভেবে পাচ্ছে না, অথচ অ্যাডউইনের নেশা ইতিমধ্যে তার শরীর মন উভয়ই কাবু করেছে। তুমি যখন যেতে চাইছো আমি তোমাকে সাহায্য করব। কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? এই জঙ্গল থেকে আমাকে লোকালয়ে ছেড়ে আসবেন। কিন্তু আন্দ্রিয়া, তোমার প্রাণ সংশয়ে আছে। সেই লোকেরা হুমকি দিয়েছিল। আশা করি ভুলে যাওনি। আমার কিচ্ছু হবে না। আমি ভেবেই রেখেছি এখান থেকে বের হলে ভোর হওয়ার একটু আগেই বের হব। কেননা ভোরে নিশ্চয়ই তারা পাহাড়টায় থাকবে না। ঠিক বলেছি না? বেশ, প্রস্তুত থেকো। অ্যাডউইন উঠে দাঁড়ালো। যে তার কাছে থাকতে চায় না তাকে আর রেখে লাভ কি? অ্যাডউইনের জীবন থেমে থাকবে না। তার জীবন চলবে তার ছন্দে, আপন গতিতে। অ্যাডউইন কক্ষ থেকে বের হতেই আন্দ্রিয়া নিজের ঠোঁটে হাত রাখল। একটু আগে অ্যাডউইনের কার্যকলাপ মনে পড়তেই লজ্জায় লাল হচ্ছে সে। এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরেছে তাকে। তবে মনে বিষাদিত ভাবটা তখনই এলো, যখন অ্যাডউইন তাকে আঘাত করল। তার কল্পলোকের কিং তাকে কখনো আঘাত করবে না, কখনো না। সেখানে অ্যাডউইন প্রথম স্পর্শে তাকে আঘাত করেছে। আন্দ্রিয়া হয়তো ভ্রমে পড়ে ভুল করেছে। তার কিং নিশ্চয়ই আছে, আর সে একদিন আসবেই। হঠাৎ আগমন ঘটল ফেইরি শ্যালমির। তার চোখে মুখে আতঙ্কের ভাব। কুইন আন্দ্রিয়া মেরি, আপনি এটা কি করলেন? কি করেছি আমি? অ্যাডউইনের চোখে আপনার জন্য কাতরতা দেখেছি। আপনি তার অনুভূতিকে এভাবে আঘাত করেছেন। সবচেয়ে বড় কথা, আপনার চোখ বলছে অ্যাডউইনের জন্য আপনার মন ব্যগ্র হয়ে আছে। দয়া করে নিজের সুপ্ত অনুভূতিটাকে গলা চেপে হত্যা করবেন না। আন্দ্রিয়ার শ্যালমির কথা বুঝতে পেরেও বুঝল না। উল্টো তীব্র দ্বিধাগ্রস্তে বলল, আমার কিং সে নয়। আমার কিং আমাকে আঘাত করতেই পারে না। আপনার ভুল হচ্ছে কুইন। শ্যালমি, এখান থেকে যাও। আমার মেজাজ খারাপ হচ্ছে। এর থেকেও বেশি কথা বললে তোমার ডানা দুটো ছিঁড়ে দিতে একবারও ভাবব না। শ্যালমি বিদায় না জানিয়ে গোস্বা করে চলে গেল। আন্দ্রিয়া যখনই রেগে যায় তার ডানা ছিঁড়ে দেওয়ার হুমকি জানায়। এতে কি শ্যালমির একটু রাগ হয় না? হয়। সে মনে মনে সিদ্ধান্ত নিল আন্দ্রিয়া মেরি যা ইচ্ছে করুক। সে তার মতামত কিংবা সুপরামর্শ কোনো কিছুই বলবে না। অ্যাডউইনের হাবভাব দেখেই কিছু বোঝার উপায় নেই। সে কি বিষণ্ণ নাকি হতাশ অবস্থায় আছে, নাকি রেগে আছে। রাত হয়েছে, সারাদিনে দানা পানি পেটে পড়ল না মেয়েটার। এদিকে অ্যাডউইনের স্বাভাবিক জীবনযাপনের রুটিনটা এলোমেলো হয়েছে। একটা মেয়ের আগমন অ্যাডউইনের জীবনে ইতিমধ্যে 11টা বাজিয়ে দিয়েছে। এখন শুধু 12টা বাজার বাকি। আন্দ্রিয়া ক্ষুধা পেটে আর বসে থাকতে পারল না। নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ালো দোতলার লনে। এখান থেকে নিচের বসার স্থান এবং কিচেন রুম বেশ ভালোভাবেই দেখা যায়। অ্যাডউইন কফিতে চুমুক দিচ্ছে আর কথা বলছে একটা পাখির সহিত। পাখিটার নাম কি? আন্দ্রিয়া জহুরি চোখে পরখ করতেই দেখতে পেল এটি ককটেল পাখি। আশ্চর্য, এই পাখিটাও কথা বলতে পারে। প্যালেসটা ঘুরে দেখার সৌভাগ্য আন্দ্রিয়ার এখনো হয়ে ওঠেনি। আশেপাশে তাকাতেই দেখতে পেল সিলিংয়ে বেশ কয়েকশো পাখি ঝুলছে।
আন্দ্রিয়ার নাম না জানা পাখিগুলোর দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। আশ্চর্য, এত পাখি! পাখিগুলোর জন্য সিলিংয়ে বেঁধে দেওয়া হয়েছে ছোট ছোট দোলনা, আর সেখানেই দোল খাচ্ছে। সুইটি কাম। হঠাৎ অ্যাডুইনের ডাক, স্বাভাবিক কণ্ঠস্বর, অথচ এই ডাকে আন্দ্রিয়া যেন পোষ মানতে বাধ্য। ছোট ছোট পা ফেলে সে নিচে নামল। কিচেনের সাথে একটা অ্যাটাচ সরু ডাইনিং টেবিল আছে। অ্যাডুইন সেখানেই বসা। আন্দ্রিয়া বসল অ্যাডুইনের মুখোমুখি। তার আগমনে ককটেল পাখিটা মাথা ঝাঁকিয়ে সুর টেনে বলে, আন্দ্রিয়া মেরি, আন্দ্রিয়া মেরি। আন্দ্রিয়া আশ্চর্যিত চোখে তাকিয়ে রয়। এই পাখিটা তো সুন্দর করে তার নাম বলল। হলুদ রঙের ককাটিয়াল পাখিটার মাথায় বেশ সুন্দর ঝুঁটি আছে। তুমি আমার নাম জানো? অ্যাডুইন বলেছে। পাখিটা পুনরায় উত্তর দিল। আন্দ্রিয়া বেশ অবাক হয়ে দেখছে সব। অ্যাডুইন, এত পাখি আপনি একাই সামলান? আপনার কষ্ট হয় না? রাত দিন সব পরিষ্কার করতে হয় না? আমি ওদের ভালোবাসি, আর ওদের জন্য এইটুকুনি করতে পারবো না? সেসব ছাড়ো। নিশ্চয় তোমার অনেক ক্ষুধা পেয়েছে। পুরো বোলটা খালি করবে। অ্যাডুইন বোলটা এগিয়ে দিল আন্দ্রিয়ার নিকট। এতটা সময় পর খাবার পেয়ে আন্দ্রিয়া বেশ খুশি হয়ে গেল। তবে যখনই দেখল বোলটাতে ওটস আর তার উপর কলা, খেজুর, বেদানা, আপেল, উপরে কয়েক টুকরো চকলেটের বার, এসব খাবার মোটেও পছন্দ নয়। এর পরিবর্তে ভাত আর আলু সিদ্ধ চটকে দিলে আরও আনন্দ নিয়ে খাওয়া যেত। আপনার ঘরে খাবারের অভাব? কেন? এসব আমি খাই না। 1 কাপ ঘন দুধ চা, সাথে 2টা বিস্কুট দিন। আরও ভালো হবে, আমার চলবে, তাও এসব খাবো না। অ্যাডুইন ভ্রু কুঁচকাল। এতে খারাপ কি আছে? ওর শরীরের জন্য কতটা ভালো এই মেয়েটার ধারণা আছে। কেন খাবে না? এতে খারাপ কি আছে শুনি? প্লিজ অ্যাডুইন, আমাকে অন্য কিছু খেতে দিন। আমি যত্ন সহকারে এই বোলটা তোমার জন্য সাজিয়েছি, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে খেতেই হবে। খাবো না বলেছি না? ওকে, ডিল। কিসের ডিল? অ্যাডুইন কিছুই বলল না। নিস্তব্ধ প্যালেসে তার একটু আওয়াজ সারা প্যালেসের দেয়ালে বাড়ি খায়। অ্যাডুইন বেশ জোরে সুর টেনে শীষ বাজালো, সেই সাথে 2বার তুড়ি বাজালো। নিস্তব্ধ প্যালেসটায় তার শীষের আওয়াজ ছড়িয়ে গেল চারিদিকে। সঙ্গে সঙ্গে পাখির ঝাঁক এসে অ্যাডুইনের সামনে হাজির। এত এত পাখির ডানা ঝাপটানো দেখে আন্দ্রিয়া ভয়ে লাফিয়ে ওঠে। অ্যাডুইনের পাশে যায়। মনে হচ্ছে এখানে কোনো হেলিকপ্টার ল্যান্ড করেছে। অ্যাডুইন আন্দ্রিয়ার গালে চুমু খেয়ে বলে, সুইটি, ভয় পেলে? আন্দ্রিয়া প্রত্যুত্তর করল না। সে অবাক চোখে সব পাখি দেখছে। এত এত পাখি একসাথে তার কখনোই দেখা হয়নি। দেশি বিদেশি অনেক পাখি এখানে আছে, এদের গুণে শেষ করা যাবে না। সব পাখির মাঝে দেরিতে উপস্থিত হলো বৃহৎ ম্যাকাও পাখিটি। উপরের পালকগুলো নীল এবং বুকের দিকটায় হলুদ রং। আন্দ্রিয়া মেরি, জানো, ম্যাকাও কিন্তু ভীষণ রাগী বার্ডস। ওর ঠোঁট দেখেছ? এই ঠোঁটের সাহায্যে তোমার। আপনি আমাকে হুমকি দিচ্ছেন অ্যাডুইন? একদম না, শুধু ওর কথা একটু বললাম। যাই হোক, বাকিদের ডাকবো? আমার হ্যামস্টার, সাপ, ড্রাগন, বিড়াল। উফ, চুপ করবেন আপনি? এই তো আমি খেতে বসলাম, খাওয়া এক্ষুনি শেষ হবে। আন্দ্রিয়া আতঙ্কিত হয়ে খেতে বসল। মুখ ভর্তি করে সব মুখে ঢুকিয়ে খাচ্ছে সে, তার যেন কত তাড়া। অ্যাডুইন তুড়ি বাজাতেই সঙ্গে সঙ্গে সকলেই প্রস্থান করল। নিজেকে সামলাতে চেষ্টা করলেও অ্যাডুইন নিজেকে সামাল দিতে পারে না। আন্দ্রিয়ার আদুরে কোমল চেহারা দেখলেই তার আদর করার লোভ জাগে। আন্দ্রিয়ার মুখের কোণে লেগে থাকা খাবারটা চুমুর সাহায্যে নিজের মুখে পুরে নিল সে। আর তা দেখে আন্দ্রিয়া দাঁত খিঁচে তাকায়। এসব কি? আপনি? কথা শেষ করার আগেই অ্যাডুইন পুনরায় ঠোঁটে ঠোঁট মেশায়। অ্যাডুইনের স্পর্ধা দিনকে দিন বেড়েই চলেছে। আন্দ্রিয়া যে বারবার দুর্বল হয়ে পড়ছে তা কি অ্যাডুইন বুঝে ফেলল? এভাবে চললে আন্দ্রিয়া যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে ফেলবে।
আচমকাই অ্যাডুইন ছেড়ে দিল আন্দ্রিয়াকে এবং চেঁচিয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও আন্দ্রিয়া মেরি। আমার সামনে থাকলে তোমাকে একটু একটু করে ভোগ করব। তা নিশ্চয়ই তুমি চাও না। আমি আমার দেহকে নিয়ন্ত্রণ করতে পারবো না। নিজের ক্ষতি না চাইলে এখান থেকে চলে যাও। ভোর হতে আর বেশি দেরি নেই। গ্যারেজ থেকে গাড়ি বের করে অ্যাডুইন আন্দ্রিয়াকে ইশারায় ডাকল। আজ আর তার ওডি গাড়িটি নেওয়া হলো না, কেননা আন্দ্রিয়ার ভাষ্যমতে গাড়ি দেখলেই হয়তো ওই লোকেরা সন্দেহ করবে এখানে অ্যাডুইন কিংবা আন্দ্রিয়া আছে। তাই সবচেয়ে পুরাতন একটা গাড়ি বের করা হলো। অ্যাডুইন গাড়ি স্টার্ট দিল চোখে মুখে বিষণ্ণ ভাব নিয়ে। ভেবেছিল এই বুঝি তার জীবনে নতুন কেউ আসতে চলেছে, যার পণ্যায় তাকে ভুল প্রমাণ করে দিয়ে আন্দ্রিয়া চলেই যাচ্ছে। আন্দ্রিয়া মেরি, আমাদের কি আবার দেখা হবে? ভাগ্যে থাকলে নিশ্চয়ই হবে। তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে, মায়ের কোলে। বাবার বুকে যখন ফিরবে তখন আমাকে ভুলেই যাবে। আন্দ্রিয়া আচমকাই হেসে বলল, অ্যাডুইন, আমার মা বাবা নেই, কিংবা ভাই বোনও নেই। আমি একা। একা মানে? চাচাদের কাছে বড় হয়েছি, তারা আমাকে ভীষণ ভালোবাসেন। তবে আমি একটা ভুল করে ফেলেছি। জোর খাটিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসেই এত বড় বিপদে পড়লাম। অ্যাডুইনের হাত শক্ত হয়ে গেল, দাঁতের কপাটি খিচে বলল, প্রেমিকের সাথে পালিয়েছ? আরে না। আচমকাই গুলির শব্দ হলো, সেই সাথে থেমে গেল গাড়িটি। অ্যাডুইনের বুঝতে বাকি নেই গাড়ির চাকায় গুলি করা হয়েছে। চারদিক থেকে শত্রু ইতিমধ্যে তাদের ঘিরে ফেলেছে। আতঙ্কে মুহূর্তে অ্যাডুইনের চোয়াল ঝুলে গেছে। আন্দ্রিয়া যতটা বিপদে আছে সেও ততটাই বিপদে। এরা নিশ্চয়ই তাকে মারা ছাড়া ছাড়বে না। অ্যাডুইন, এখন কি হবে জানি না। আশেপাশে কালো পোশাকধারী লোকগুলো ক্রমশ এগিয়ে এলো আর আন্দ্রিয়া খামচে ধরল অ্যাডুইনের হাত। হঠাৎ বাইরে থেকে দলের একজন বলল, আন্দ্রিয়া মেরি, ভালোই ভালোই গাড়ি থেকে নামুন এবং আমাদের সাথে চলুন। যদি তা না করেন তবে আপনার পাশে বসে থাকা ছেলেটা বেঁচে ফিরবে কিনা নিশ্চয়তা দিতে পারছি না। আন্দ্রিয়া কেঁপে উঠল। তার জন্য অ্যাডুইনের ক্ষতি সে চায় না, অপরদিকে এই লোকগুলোর সাথেও সে যাবে না। বাধ্য হয়ে অ্যাডুইনকে আঁকড়ে ধরল। অ্যাডুইন, আমাকে বাঁচান। আমি ওদের সাথে নয়, আপনার সাথে যাব। আন্দ্রিয়া, পরিস্থিতি বোধহয় স্রোতের বিপরীতে যাচ্ছে। তার মানে আপনি আমাকে বাঁচাতে পারবেন না? তোমাকে বাঁচাতে গেলে আমি বাঁচতে পারবো না। ওরা একদল আর আমি একা। আন্দ্রিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। তার মানে অ্যাডুইন বোঝাতে চাইছে আন্দ্রিয়া গাড়ি থেকে বিনা বাক্যে নেমে যাক। বেশ তো, তবে তাই হবে। শুধু শুধু তার জন্য কেন অ্যাডুইন বিপদে পড়বে? ওকে ফাইন, অ্যাডুইন, আমি চললাম। ঘুটঘুটে অন্ধকার মারিয়ে এই জঙ্গলের আকাশে ভোর হাসছে। হালকা আলোয় আবছা দেখা যাচ্ছে বাইরের পরিবেশ। সেই সাথে গাড়ির আলোয় কালো পোশাকধারী লোকগুলোর দিকে তাকিয়ে শরীর কেঁপে উঠল আন্দ্রিয়ার। সেদিন তাকে বাঘের ন্যায় তাড়া করেছিল তারা, আর সেও ছুটেছে লাগামহীন। অবশ্য একবার ধরা পড়লেও চুলের চিকন ক্লিপ দিয়ে একটা ছেলের চোখে আঘাত করে নিজেকে ছাড়িয়ে রাস্তার ধারে থাকা বালি সবার চোখে মেরে সে পালিয়ে যায় অনায়াসেই। শেষ পর্যন্ত অ্যাডুইনের গাড়িতে আশ্রয় নিয়ে যা একটু বাঁচতে পেরেছিল। তবে আজকে বোধহয় আর বাঁচা হবে না। মৃত হোক কিংবা জীবিত, তার বডিটা হাজির করতে হবে কোনো এক জনৈক ব্যক্তির কাছে। আন্দ্রিয়া ঝাপসা চোখে অ্যাডুইনের দিকে তাকায়। অ্যাডুইন তাকে অনেকটা সাহায্য করেছে, তবে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গাড়ির চাকায় গুলি ছোড়া হয়েছে, আপাতত গাড়িটা অকেজো। অ্যাডুইন কি একাই লোকগুলোর সাথে পেরে উঠবে? মোটেও না। আন্দ্রিয়াকে বসে থাকতে দেখে বড্ড বিরক্ত হলো অ্যাডুইন। সে ধমকে বলল, কি হলো, নামছো না কেন? তুমি কি চাও আমি বিপদে পড়ি? জেদ দেখিয়ে চলে এলে এখন নিজের রাস্তা নিজে মাপো। লিভ নাও।
অ্যাডুইনের কথার মাঝে যে রাগ জড়িয়ে তা বেশ ভালোভাবেই বুঝতে পারল আন্দ্রিয়া। শ্যালমি তাহলে ঠিক বলেছে, সে অযথাই প্যালেস থেকে বের হয়েছে। ইস, শ্যালমির কথা শোনা উচিত ছিল। আন্দ্রিয়া চোখের জল মুছে গাড়ি থেকে বের হলো। তাকে দেখেই কালো পোশাকধারী লোকগুলো বাঁকা হাসল। মিশন তাহলে কমপ্লিট হতে চলেছে। আন্দ্রিয়া মেরি গুড গার্ল। দলের একজন কথাটি বলেই এগিয়ে এসে আন্দ্রিয়ার হাতে হ্যান্ডকাপ পরাতে উদ্যত হলো। ঠিক তখনই এলোপাথারি গুলি ছুটতে ছুটতে বেরিয়ে এলো অ্যাডুইন। সে এসে আন্দ্রিয়াকে বাম হাতে জড়িয়ে ধরল, তার ডান হাতে অস্ত্র। অতর্কিত হামলায় বাকিরা বেশ বেকায়দায় পড়ল। তারাও এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। হ্যান্ডকাপ পরাতে যাওয়া লোকটি গুলির ভয়ে নিচে শুয়ে যায়। সেই সুযোগে তিনি অ্যাডুইনের পায়ে চাকু দিয়ে আঘাত করেন। ধারালো চাকুর আঘাতে দাঁত খিঁচে নিজেকে নিয়ন্ত্রণ করে অ্যাডুইন। লোকটা আন্দ্রিয়ার পেটে চাকু বসাতে চাইলে অ্যাডুইন বাম হাতে চাকু ধরে ফেলে। লহময় মাংস কেটে গলগলিয়ে রক্ত ঝরতে থাকে। সেই রক্তে ভিজে যায় আন্দ্রিয়ার হলুদ রঙের জামাটা। অ্যাডুইনের গায়ে একটি বুলেট লাগতে লাগতেও লাগলো না। সে বুঝে ফেলল অবস্থা বেগতিক। দ্রুত পকেট থেকে টিয়ারশেল নিক্ষেপ করল। টিয়ারশেলে ধোঁয়ার কুণ্ডুলি পাকানোর সাথে সাথে আন্দ্রিয়ার হাত ধরে জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। পেছনে ফেলে এলো ধোঁয়ার কুণ্ডুলি এবং আততায়ীদের। অ্যাডুইন, আপনার হাত। চুপ করো, দৌড়াতে থাকো। দৌড়াতে পারবে নাকি কোলে তুলব? আন্দ্রিয়া অবাক না হয়ে পারে না। এই লোকের হাত এত গভীরভাবে কেটেছে, অথচ সে আন্দ্রিয়াকে কোলে নেবে। জঙ্গলে দৌড়ানো এত সহজ কথা নয়। এলোমেলো রাস্তার সামনেই গাছ এসে যায়। উঁচু নিচু কোথাও বা খাদ, সব মিলিয়ে বেশ কষ্ট হচ্ছে আন্দ্রিয়ার। আমি পারবো। এখান থেকে প্যালেসে যেতে কতটা সময় লাগবে? এমন জায়গায় ঢুকলাম, শর্টকাট রাস্তা নেই, ছুটতে থাকো। এই জঙ্গলে বছরের পর বছর অ্যাডুইন বসবাস করে। কোথায় কি আছে তার বেশ ভালোই জানা আছে। আন্দ্রিয়াকে নিয়ে সে যখন ছুটছিল তখন আলো আরও স্পষ্ট হলো। গাছের ডালে ঝুলে আছে অসংখ্য বানর আর বাদুড়। কাকের ডাক, পাখিদের কলরব, সেসব না বললেই নয়। গাছের ডালের সাথে লেগে গেছে তার পরনের ফ্রকটা। দ্রুত ছুটতে গিয়ে জর্জেটের ফ্রকটা একপাশে ছিঁড়েও গেছে। ভাগ্যিস পায়ে ছিল স্নিকার্স, না হলে আজ পায়ের দফা রফা হয়ে যেত। আন্দ্রিয়ার চুল খুলে গেছে। তার ছোট্ট দেহে কোমর সমান চুল বাতাসের গতির সাথে উঠছে। অ্যাডুইন শক্ত হাতে ধরে আছে আন্দ্রিয়ার হাত। ধূপধাপ পা ফেলার শব্দে শুকনো পাতা মর্মর আওয়াজ তুলছে। তাদের দেখে একটা শেয়াল দ্রুত জঙ্গলের গহীনে ছুটে যায়। পশু পাখি সবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, জঙ্গলে এরা কে এলো, কে ওরা? আজ অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হলো সকালটা। এক মুহূর্তের জন্য আন্দ্রিয়ার মনে হলো সে রূপাঞ্চেল আর তার হিরো ফ্লিন রাইডার তাকে নিয়ে ছুটছে। ফ্লিন রাইডারের যেমন ঘোড়া ছিল তেমনই একটা ঘোড়া হলে মন্দ হতো না। আচ্ছা, অ্যাডুইনের কি ঘোড়া নেই? আন্দ্রিয়া এই জটিল সময়টা তো প্রশ্ন না করে থাকতে পারল না। অ্যাডুইন, আপনার কি ঘোড়া আছে? ইয়েস। আন্দ্রিয়া চট করে ভেবে ফেলল। তাদের সাথে ঘোড়াও দৌড়াতে শুরু করেছে। হঠাৎ আগমন ঘটল শ্যালমির। ফেরিটা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আন্দ্রিয়া শ্যালমিকে দেখেই ঠোঁট পাকালো। কুইন আন্দ্রিয়া মেরি? রাগ দেখিয়ে কী লাভ হলো? সেই তো অ্যাডুইনের সাথেই ছুটছেন। তুমি কি আমাকে খোঁচা দিতে এখানে এসেছো? একদম না। আন্দ্রিয়া মেরি, আপনি ডেস্টিনি বিশ্বাস করেন? হ্যাঁ করি। হঠাৎ এই প্রশ্ন? আপনার ডেস্টিনি আপনাকে আপনার অ্যাডুইনের সাথে জুড়ে দিয়েছে। আজে বাজে কথা বলবে না তো। আমি আজে বাজে কথা বলতে আসিনি। অ্যাডুইনের খেয়াল রাখবেন কুইন, ওনার কাটা অনেকটা দেবে গেছে। শ্যালমি চলে গেল। অ্যাডুইন ভ্রুকুচকে প্রশ্ন করল, কি বিড়বিড় করছো আন্দ্রিয়া? ওই। তারা ছুটল প্রায় আধা ঘন্টা যাবৎ। এখন আকাশটা বেশ পরিষ্কার।
ঘন জঙ্গলে পরিপূর্ণ আলো তখনই আসবে যখন সূর্যের রশ্মি ঝিলিক দেবে। অ্যাডুইন থামল একটি ঝর্ণার সামনে। উঁচু পাহাড়, তার থেকে ছুটে চলছে ঝর্ণা। সেই ঝর্ণার পানি পড়ে ঝিরি তৈরি হয়েছে। ঝিরির আশেপাশে জংলি ফুলে ভরপুর। দৃষ্টিনন্দন এই দৃশ্য দেখে আন্দ্রিয়ার মাথাটা মুহূর্তেই ঘুরে গেল। অ্যাডুইন, এত সুন্দর! অ্যাডুইন বসল একটা বড় পাথরে। তার হাত পা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। পায়ের আঘাতটা আন্দ্রিয়া এখনো দেখতে পায়নি। এতদূর দৌড়ানোর ফলে পাটা কেমন অবশ লাগছে। আন্দ্রিয়া অ্যাডুইনের পাশে বসতেই নজরে পড়ে যায় গড়িয়ে পড়া রক্তের দাগ। অ্যাডুইন, আপনার পায়ে কি হয়েছে? চাকু। অ্যাডুইনের কথা শেষ করার আগেই আন্দ্রিয়া পা টেনে ধরল। এতটা গভীর কাটা দেখে মেয়েটার চোখ ঝাপসা হলো। দ্রুত জামার ছেঁড়া অংশ টেনে ছিঁড়ে অ্যাডুইনের হাত পা বেঁধে দিল। প্যালেসে ফিরতে আর কতক্ষণ লাগবে? পেছনে তাকাও। আন্দ্রিয়া পেছনে তাকাতে চমকে যায়। ঘন জঙ্গলের কিছুটা দূরেই লম্বা লম্বা গম্বুজ দেখা যাচ্ছে। এটাই কি অ্যাডুইনের প্যালেস? অ্যাডুইন, ওটা আপনার প্যালেস? ইয়েস সুইটি, চিন্তা নিয়ে আমরা নিরাপদ স্থানে আছি। আন্দ্রিয়া উঠে দাঁড়ালো। অ্যাডুইনও বসে থাকার পাত্র নয়। সে ভীষণ ভাবসাব দেখিয়ে আন্দ্রিয়ার সামনে টি শার্ট টেনে খুলল। মুহূর্তে উদ্ভাসিত হয় তার ফর্সা ফিটফাট পেশিবহুল শরীরটা। আন্দ্রিয়া ঢোক গিলে দৃষ্টি সরায়। অ্যাডুইন কি তাকে জাহির করতে চাইছে? অ্যাডুইনের গলায় ঝুলছে ক্রস লকেট। চকচকে বাদামি মণির অধিকারী চোখ জোড়া এক পলক তাকায় আন্দ্রিয়ার পানে। আন্দ্রিয়া, ঝর্ণায় গোসল করবে? না না, আপনি করুন। মিস করবে। এই সুযোগ আর পাবে না। ফ্রিতে এত সুন্দর পরিবেশ। অ্যাডুইন কথা শেষ করার আগেই আন্দ্রিয়া উঠে যায় ঝর্ণার কাছে। সে তো এটাই চাইছে। ঝর্ণা দেখে কে থেমে থাকবে? ব্যস্তময় শহরটাকে এক কোণায় ফেলে আন্দ্রিয়া এসেছে অদ্ভুত এক স্বর্গরাজ্যে। মাঝে মাঝে মনে হয় সে যেন রূপকথার জগতে ছিটকে পড়েছে। সব কিছু এত সুন্দর কেন? সবচেয়ে সুন্দর তার সম্মুখে দাঁড়িয়ে থাকা পুরুষটা। কল্পলোকের কিং দেখতে অ্যাডুইনের অনুরূপ। অ্যাডুইন ঝর্ণায় গোসল করছে। তার অনাবৃত দেহ থেকে আসা কস্তুরীর সুঘ্রাণ আন্দ্রিয়াকে বিভ্রমে ফেলে দেয়। মেয়েটা তাকিয়ে থাকে অপলক। এদিকে সে যে ভিজে টইটুম্বুর তাতে যেন হুঁশ নেই। পুনরায় শ্যালমীর আগমন ঘটল। আন্দ্রিয়াকে টিপ্পনি কেটে বলল, কুইন, আপনার কিংকে দেখে আমাদের ফেরিরা ইতিমধ্যে মাথা ঘুরে পড়ছে। খবরদার, অ্যাডুইনের দিকে নজর দেবে না। অ্যাডুইন উইলসনকে একমাত্র আমি দেখব। কে হয় সে আপনার? এতটা অধিকার দেখাচ্ছেন কেন? আন্দ্রিয়া জবাব দেওয়ার আগেই শ্যালমী গায়েব হয়ে যায়। হ্যাঁ, তাই তো। অ্যাডুইন কে তার? আন্দ্রিয়ার কাছে এই প্রশ্নটা ভীষণ ভারী মনে হয়। শ্যালমী তাকে একটা ভারী প্রশ্ন ঘাড়ে তুলে দিয়ে পালিয়েছে। অ্যাডুইন হাত টেনে আন্দ্রিয়াকে কাছে টানে। আন্দ্রিয়া মেরি, কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? আন্দ্রিয়া কিছুই বলে না। হাত রাখে অ্যাডুইনের বুকে। তার মাথাটা কোনো মতে অ্যাডুইনের বুক ছুঁয়েছে। অ্যাডুইনের বিশাল দেহটার মাঝে তাকে বাচ্চা মনে হয়। আন্দ্রিয়ার হাতের পৃষ্ঠে চুমু খেল অ্যাডুইন। মেয়েটা দিল না, উল্টো জড়িয়ে ধরল অ্যাডুইনের কোমর। অ্যাডুইন আদর মিশিয়ে বলল, কোলে উঠবে? হুম। আন্দ্রিয়ার জবাব পেয়ে অ্যাডুইন তাকে কোলে তুলল। আন্দ্রিয়া দুই পায়ের সাহায্যে জড়িয়ে ধরল অ্যাডুইনের কোমর। অ্যাডুইন, আপনার হাতে পানি লেগে ক্ষতি হবে। চলুন প্যালেসে ফিরে যাই। তুমি সত্যি প্যালেসে যাবে? হুম। এবার গেলে কিন্তু আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না। ঠিক আছে, বের হব না। আন্দ্রিয়া মেরি, তবে কি তুমি প্রস্তুত আমার প্যালেসে বন্দী হতে? আমি প্রস্তুত। আমি কিন্তু ভালো নই। কিংরা কখনোই ভালো হয় না অ্যাডুইন উইলসন। কিং? কে কিং? আন্দ্রিয়া প্রত্যুত্তর করে না। সে সর্বদা কল্পনার জগতের বিভ্রমে আটকে থাকে।
সে কুইং আর তার কিং, তার কিংডম, সেখানকার ফেরিরা, সব মিলিয়ে সর্বদা রোমান্টিসিজমে ডুবে থাকা আন্দ্রিয়ার জীবনে যখন সত্যি সত্যি লাগামহীন পুরুষ এলো, তাও সব কিনা কল্পনার মতো। এখন আন্দ্রিয়া কি করে ঠিক ভুল বিচার করে, তার পিছুটান খুব বেশি নেই। নিজের মতোই সর্বদা চলেছে। এখন তার কিং এসেছে, সে চায় কিংয়ের বাহুডোরে নিজেকে আবদ্ধ করতে। আন্দ্রিয়া ঘুরে পড়ে যায়, টেনে ধরে অ্যাডউইনের মাথা, ঠোঁটে ঠোঁট মেশায়। অ্যাডউইন একে তো লাগামহীন ঘোড়া, তার উপর আন্দ্রিয়ার সারা, সব মিলিয়ে সে বিপাকে পড়ে যায়। ঠোঁটের আন্দোলন বাড়তে থাকে তার দিক থেকেও। দুজন দুজনকে আঁকড়ে ধরে ঝুপঝাপ ঝর্ণার পানির নিচে। চারিদিকে নিস্তব্ধতা ঘিরে থাকলেও দুটো মানবীর দেহে প্রকাণ্ড ভূমিকম্প চলছে। আন্দ্রিয়া হাঁপিয়ে ওঠে। অ্যাডউইনের সাথে কখনোই সে তালে তাল মিলিয়ে পেরে ওঠে না। আন্দ্রিয়া দ্রুত নিজেকে ছাড়ায়। তার উথাল পাথাল শ্বাস নেওয়াটা অ্যাডউইনের কাছে ভীষণ ভালো লাগে। অ্যাডউইন আন্দ্রিয়ার গালে চুমু দিয়ে বলে, হানি, আর একটু প্লিজ। অ্যাডউইন, আর না, আমি। অ্যাডউইন থেমে যাওয়ার পাত্র নয়, সে তার দখলদারি কিছুতেই ছাড়বে না। অ্যাডউইন আন্দ্রিয়া বাড়ি ফিরেছে। দুজনেই স্নান সেরে যে যার মতো নিরিবিলি বসে আছে। আন্দ্রিয়া প্যালেসে ফিরে সে যে নিজেকে বন্দি করেছে আর দরজা খোলেনি। লজ্জায় মিহিয়ে যাচ্ছে সে। আচ্ছা, এত লজ্জা তখন কোথায় ছিল, যখন অ্যাডউইনকে আগ বাড়িয়ে কিস করেছিল? এসব কথা ভেবে কোনো উত্তর পায় না মেয়েটা। অপরদিকে অ্যাডউইনের আজ খুশির দিন। এই যে হাত কেটেছে, পা কেটেছে, তাতে তার যন্ত্রণায় দম খিচে আসলেও আন্দ্রিয়ার চুমুতে সব যেন ধোঁয়ায় উড়ে গেছে। অ্যাডউইনের প্যালেসে অবশেষে কুইন আসতে চলেছে। একটা সময় তো সে ভেবেই নিয়েছিল তার সাথে কেউ থাকবে না, কেউ না, কেউ আসবে না তার জীবনে। অথচ অদ্ভুতভাবে তার ভাবনা চিন্তাকে মারিয়ে আগমন ঘটল আন্দ্রিয়া মেরির। এসব ভাবলে তো চলবে না। অ্যাডউইনের হাত পা থেকে এখনও রক্ত ঝরছে, যা বোঝা গেল সেলাই করা ছাড়া উপায় নেই। এসব কাটাছেঁড়া অ্যাডউইনের জন্য ছোটোখাটো, তাই কিছুতেই হসপিটালে যাবে না। প্রথমে অ্যানেস্থেশিয়া দিয়ে কেটে যাওয়া পায়ের অংশ অবশ করে নিল। তারপর নিজ হাতে সেলাই করতে লাগলো পায়ের কাটা অংশ। একটা মানুষ নিজেই নিজের পায়ের কাটা অংশ সেলাই করছে। একটা সাধারণ মানুষের কাছে এটা নিশ্চয়ই ভীতিকর কাজ। আন্দ্রিয়া দেখতে এসেছিল অ্যাডউইনকে, অথচ অ্যাডউইনের কার্যক্রম দেখে ভয়ে নীল হয়ে উঠল। মুহূর্তে গা গুলিয়ে উঠল। এমন কাজ কি করে সম্ভব? অ্যাডউইন! আন্দ্রিয়া কম্পিত কণ্ঠে ডাকল। অ্যাডউইন নিজেও চমকে গেছে। নিজের ভুলে নিজেকেই মারতে ইচ্ছে করছে। কেন সে দরজা বন্ধ করল না? আন্দ্রিয়া যে আসতে পারে সে কথা বেমালুম ভুলে বসেছিল। আন্দ্রিয়া নিজের রুমে যাও, আদেশ সুরে বলল অ্যাডউইন। অথচ আন্দ্রিয়া অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? কি বললাম? অ্যাডউইন, আপনি এভাবে সেলাই করছেন কেন? আপনি হসপিটালে চলুন। আন্দ্রিয়া, তোমাকে যেতে বলেছি। এবার বেশ জোরেই ধমক দিল অ্যাডউইন। আন্দ্রিয়া উত্তেজিত হয়ে কেঁদেই ফেলল। অ্যাডউইন তার হাত টেনে রুম থেকে বের করে দ্রুত দরজা লাগালো। পুনরায় সোফায় বসে নিজের করা ভুলে রাগ দিয়ে টেনে টেনে পা সেলাই করতে লাগলো। সে কখনোই চায় না আন্দ্রিয়া তার হিংস্র রূপটা দেখুক। এই পার্কে সচরাচর একটা ফুল বিক্রেতা মেয়েকে দেখা যায়, যার নাম মায়া। মায়া যেমন তার নাম, তেমনই তার চাহনি চেহারায় মায়ার অভাব নেই। আজ মায়া পার্কে বসে কাঁদছে, কিন্তু কেন কান্না করছে এই খবর কেউ নিতে আসলো না। রাস্তার ধারে থাকা গরিবের খবর কেনায় সকালে বেশ কয়েকজন এই পার্কে হাঁটতে আসে। তেমনই আজ হাঁটতে এসেছে এক জনৈক ব্যক্তি। না না, শুধু আজ নয়, তিনি বেশিরভাগ সময় এখানে হাঁটতে আসেন এবং মায়াকে দেখেছেন অনেকবার। নিষ্পাপ চাহনির মায়াকে দেখে তিনি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারল না। এগিয়ে এসে বসলেন মায়ার পাশে। কি হলো বোন, কাঁদছো কেন?
মায়া ঝাপসা চোখে তাকালো। আমার ফুল নিয়ে গেছে। কে? আমারে কইল টাকা দিব ফুলডি দিতে। আমিও সরল মনে ফুলডি তারে দিছিলাম। টেকা না দিয়া গাড়ি টাইনা চইলা গেছে। জনৈক ব্যক্তি ভীষণ দুঃখ প্রকাশ করলেন। মেয়েটার বয়স কত হবে? 15 কি 16। কি ফুল ছিল? কয়টা ফুল? 100টা গোলাপ ফুল। আমার সাথে যাবে? আমার বাড়িতে ফুলের বাগান আছে। সব ফুল পচে যায় বা শুকিয়ে যায়। তুমি এনে বিক্রি করতে পারো। সত্যি সত্যি কইছেন? মায়ার চোখ মুখ চিকচিক করে উঠল। হুম। কাউকে সাহায্য করলে আমার ভীষণ খুশি লাগে। যাবে তুমি আমার সাথে? আমনের বাড়ি কই? এই তো সামনেই, চলেন। জনৈক ব্যক্তি ম্লান হাসলেন। মায়াকে নিয়ে চলে গেলেন গাড়ির সামনে। বিপদে পাশে এসে দাঁড়ানোর মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই তো আসল মানুষ। এই তো মনুষ্যত্বের পরিচয়। কিন্তু আপনার বিপদের সুযোগ নিয়ে ভালো মানুষরূপী ছায়াটাকে ভরসা করা যদি কাল হয়ে দাঁড়ায়? মায়া যার গাড়িতে উঠল সে আর কেউ নয়, পাপেট, ভদ্র মানুষরূপী নরপশু। তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হলো। মায়া কল্পনাও করতে পারেনি তার সাথে ঠিক কি হতে চলেছে। একটা চকিতে হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে মায়াকে। মেয়েটা কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু কেউ নেই তাকে বাঁচানোর। পাপেট লালসার চোখে তাকিয়ে আছে মায়ার পানে। তার দেহ জেগে উঠেছে। নারীর দেহের লোভে ক্ষুধার্ত দেহ, তবে খাদ্য পেতে চলেছে। মায়ার বিবস্ত্র শরীরের লালসায় হাত বুলিয়ে দেয় পাপেট। মেয়েটার নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মে যায়। আকুতি কণ্ঠে চেঁচিয়ে বলে, আমারে ছাইরা দেন, আমার আম্মা অসুস্থ। আম্মার কেউ নাই, আল্লাহর দোহাই লাগে। পাপেটের যেন কথাটি কানেই লাগলো না। সে একে একে খুলতে শুরু করে তার পরনের শার্ট প্যান্ট। গজব পড়ব আপনার উপর, আইসেন না আমার কাছে, আইসেন না। মায়া আতঙ্কিত হয়ে পড়ল। পাপেটের কানেই গেল না মায়ার আহাজারি। সে তার কার্য হাসিলে ব্যস্ত। মায়ার গালে গলায় নির্লিপ্তভাবে কামড়াতে শুরু করল। ইতিমধ্যে ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। গালে গলায় বেশ কিছু অংশে চামড়া উঠে রক্ত ঝরছে। ধীরে ধীরে নিজের হিংস্রতা বাড়ায় পাপেট। যখনই মেয়েটাকে সতীত্বহানি করতে যায়, ঠিক তখনই অনুভব করে তার পুরুষাঙ্গ অচল। পাপেটের একটাই দুর্বলতা, নিজের দুর্বলতার কাছে নিজেই লজ্জায় পড়ে পাপেট। কিন্তু সে কেন জানি মানতে চায় না নিজের দুর্বলতার কথা। একটু আগে কতটা হিংস্র ছিল পাপেট, এখন তার হিংস্রতা 2 গুণ বাড়িয়ে দিল। উন্মাদের ন্যায় ছুটে গিয়ে লবণ মরিচ মিশিয়ে মায়ার সারা শরীরে ছুটতে শুরু করল। কাটা স্থানে লবণ মরিচ লেগে যায়। তা কতটা যন্ত্রণাদায়ক তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। পাপেট এতেও ক্ষান্ত হলো না। নিজের দুর্বলতা মানতে নারাজ সে। নিজের রাগ উড়িয়ে দিল মায়ার উপর। একটা ছুরি এনে মায়ার পা থেকে একটু একটু করে মাংস কাটতে শুরু করল। রক্তে ভিজে গেল মায়ার পায়ের অংশ, সেই সাথে পাপেটের দেহ। কিন্তু তাতে কি? পাপেট বেশ যত্ন নিয়ে ধারালো ছুরি দিয়ে মায়ার পায়ের মাংস কাটতে ব্যস্ত।